সো আজকে আমাদের ক্লাসের টপিক এসইও সেটআপ গাইডলাইন পার্ট 2 অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে আমরা হচ্ছে এসইও সেটআপ গাইডলাইন পার্ট 1 এর বেশ কিছু অংশ আমরা দেখেছিলাম, তাই না? সো আজকে আমরা বাকি অংশটুকু আমরা দেখব। হ্যাঁ, সো এখান থেকে আপনার কোশ্চেনগুলো পরে নিব। হ্যাঁ, যেহেতু আমি স্টার্ট করে দিয়েছি, হঠাৎ কথার মাঝখানে যদি কথা বলেন একদম ফ্লোটা নষ্ট হয়ে যায়, পুরা ক্লাসের জন্য হয়ে যায়। হ্যাঁ, সো কোশ্চেনগুলো আমরা পরে নিব, প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে। সো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম যে এসইও সেটআপ গাইডলাইনের কিভাবে আমরা ক্যানোনিক্যাল ট্যাগ সেটআপ করতে পারি, এসটিটিপি থাকলে আমরা সেটা কিভাবে সলভ করতে পারি, দেন মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, এতটুকু পর্যন্ত আমরা কভার করেছিলাম। সো আজকে আমরা বাকি যে অংশগুলো বাকি আছে সেগুলো আমরা কভার করব। সো এরপরে যে পার্ট ছিল সেটা হচ্ছে হেডিং বা সাব হেডিং বসানো। হ্যাঁ, সো আমরা যেহেতু সেখানে একটা কন্টেন্ট লিখছি, কন্টেন্টে তো আমাকে কিছু হেডিং দিতে হবে এবং একই সাথে আমাদের কিছু সাব হেডিংও প্রোভাইড করতে হবে। তো এখানেও পেজ ডিস্ট্রিবিউশনগুলো ঠিক সেমভাবেই রাখা হয়েছে, হোম, অ্যাবাউট আস, সার্ভিস পেজ বা প্রোডাক্ট পেজের নাম, কন্ট্যাক্ট আস, মানে আগে যেভাবে ছিল ঠিক সেভাবে করি। সো এখান থেকে আমরা যদি কোনো হেডিং ট্যাগ বসাতে চাই, আমরা হেডিং ট্যাগটা কিভাবে লিখতে পারি। অ্যান্ড এটাও কিন্তু আমরা জানি যে পোস্ট টাইটেলকে সবসময় H1 ট্যাগ দেওয়া হয়, তাই না? সো পোস্ট টাইটেল কোনটা? পোস্ট টাইটেল হচ্ছে যে সবসময় আমরা ওয়েবসাইটে ঢুকে বা কোনো একটা পেজে এসেই প্রথমে কি আমরা একটা টাইটেল দেখতে পাই না? সো এই পোস্টের জন্য যে আমরা আলাদাভাবে টাইটেল প্রোভাইড করছি, যেটা আমরা পোস্টের ভিতরে দেখতে পাই, এই টাইটেলগুলোকে পোস্ট টাইটেল বলা হয়। হ্যাঁ, আর গুগলের জন্য আমরা যে টাইটেল দিচ্ছি সেটাকে মেটা টাইটেল বলে। আর প্রত্যেকটা পোস্ট এবং পেজের জন্য আমরা যে টাইটেল প্রোভাইড করছি এগুলাকে পোস্ট টাইটেল বলে। এবং সবসময় পোস্ট টাইটেলগুলোকে H1 ট্যাগ দিতে হয়। একটু বলেন তো H1 ট্যাগ কতবার ইউজ করতে পারবো? একবার। এবং প্রত্যেকটা পেজে একটা করে H1 ইউজ করতে পারবো। আর বাকি যে হেডিং ট্যাগগুলো আছে H2 থেকে H6 এগুলো কতবার ইউজ করতে পারবো? আনলিমিটেড। সো যদিও আনলিমিটেড বলা হয়, বাট তাও হচ্ছে কি আমরা চেষ্টা করব যে 10টা 12টার মধ্যে যেন আমরা এগুলাকে শেষ করতে পারি। হ্যাঁ, সো বাকিগুলো আমরা কোনো লিমিটেশন দেওয়া নাই, আমরা নিজেদের ইচ্ছা মতো যতখানি প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী আমরা সাবহেডিংগুলো ইউজ করতে পারবো। তো এটাই আমরা এখন দেখব যে কিভাবে আমরা ওয়েবসাইটের ভিতরে সাবহেডিং প্রোভাইড করতে পারি এবং একই সাথে এই হেডিংগুলো আমরা কিভাবে প্রোভাইড করতে পারি। সো এখান থেকে আমি কোনো একটা পেজে চলে আসি, যেমন আমি এসইওর পেজটাতে আমি চলে আসলাম। অ্যান্ড এখানে আসার পর আমরা এডিটে ক্লিক করি। সো এসইওর ভিতরে আমরা আগে কিছু কন্টেন্ট আমরা নিয়ে আসি। আচ্ছা, না হলে এসইওতে না যে কোনো একটা পোস্টে আসি তাহলে বেটার হয়। এসইওতেই আসি, তো কোনো একটা কন্টেন্ট আমরা নিয়ে আসি। আচ্ছা, সো এবার আমরা যদি একটু খেয়াল করি, নর্মালি উপরে আমরা যে একটা টাইটেল দিয়েছি, উপরে একটা টাইটেল দেওয়া আছে এসইও। হ্যাঁ, সো উপরে যে টাইটেলটা দেওয়া আছে এই টাইটেলকে কিন্তু সচরাচর H1 ট্যাগ দেওয়া হয়। হ্যাঁ, এই টাইটেলকে H1 ট্যাগ দেওয়া হয়। সো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি প্রথমেই যেটাকে টাইটেল হিসেবে ইউজ করছেন, প্রথমেই এই অংশটাকে আমরা টাইটেল হিসেবে ইউজ করছি, এই অংশটাকে অটোমেটিক্যালি H1 ট্যাগ দিয়ে দেওয়া হয়। এটা হলো ওয়ার্ডপ্রেসের সুবিধা। সো ওয়ার্ডপ্রেসের সুবিধা হচ্ছে আপনি যেটাকেই টাইটেল হিসেবে ইউজ করছেন সেটা অটোমেটিক H1 করে দেওয়া হয়। সো আমরা যদি সাব হেডিং দিতে চাই, যেমন এখানে 3টা প্যারা আছে, আমি সেকেন্ড প্যারার আগে একটা সাব হেডিং দিতে চাচ্ছি। হ্যাঁ, সেকেন্ড প্যারার আগে সাব হেডিং দিতে চাচ্ছি, কথার কথা আমি এটার নাম দিচ্ছি এসইও কোর্স, আমি চেঞ্জ করে দিলাম এসইও কোর্স। অ্যান্ড এরপরে আমি যেটা করব, একটা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এবার এখানে একটা অপশন আসছে, আইদার টাইপ করতে হবে অথবা একটা ব্লক সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা একটা সাব হেডিং বসাতে চাচ্ছি, সাব হেডিং এর জন্য আমাদেরকে একটা ব্লক নিতে হবে। সো পাশের এই প্লাস বাটনে আমরা ক্লিক করব এবং এখান থেকে দেখেন হেডিং এর একটা অপশন আছে না, এই হেডিং এ আমরা ক্লিক করব। সো এবার ওরাই বলছে যে আপনি কোন হেডিং প্রোভাইড করবেন। এখানে অটোমেটিক H1 থেকে H6 দিয়ে দেওয়া আছে।
সো আমরা এটাকে H2 দিলাম, H2 হেডিং হবে। অ্যান্ড আমরা এখানে লিখে দিচ্ছি যে H2 হেডিংয়ে আমরা কোনটা দিচ্ছি। এখান থেকে আমরা H2 ট্যাগ আমরা প্রোভাইড করে দিলাম। সো এভাবে করে বাকিগুলোতে হেডিংগুলো প্রোভাইড করতে পারবেন না? সো যতগুলো এরকম আপনি আর কি হেডিং আপনি অ্যাড করছেন বা আলাদা কন্টেন্ট অ্যাড করছেন, তার আগে এভাবে করে জাস্ট সাব হেডিংগুলো আপনাকে মেনশন করে দিতে হবে, যেগুলো কি H2 নাকি H3 কোন সাব হেডিংয়ে পড়ছে এটা আপনারা মেনশন করে দিবেন শুধুমাত্র। সো এবার আমরা যদি এটাকে আপডেট করে দেই অ্যান্ড ভিউ পেজে চলে আসি, সো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে এসইও কোর্স, এটার এই মেনুটার নাম কি ছিল? এসইও ছিল না, বাট এটা কি চেঞ্জ হয়ে গেছে। আমি কি মেনুর নাম এসইও কোর্স রাখতে চাচ্ছি? না, আমি মেনুতে চাচ্ছি শুধুমাত্র এসইও থাকবে। হ্যাঁ, সো আমাকে যদি এই মেনুর নামটা চেঞ্জ করতে হয় কিভাবে করতে পারি? অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। ওকে, সো আমরা অ্যাপিয়ারেন্সে যাব, দেন মেনুতে যাব। এবার এখানে এসে এই যে এসইও কোর্স লেখা আছে আমরা এটাকে কেটে দিব অ্যান্ড সেভ করে দিব। সো এবার যদি আমরা চেক করে দেখি ঠিক আছে কিনা, সো দেখেন এখন ঠিক আছে। সো আমার মেনুর নাম ছিল এসইও অ্যান্ড এসইও পেজের আন্ডারে এই যে আমি পোস্টগুলো দেখতে পাচ্ছি, যেটাকে H1 দেওয়া হয়েছে, এটাকে H2 দেওয়া হয়েছে। এখন আদৌ এগুলাতে H1 H2 ঠিকঠাক মতো বসছে কিনা এটা চেক করতে হবে না? হেডিং ট্যাগগুলো বসছে কিনা। সো এটা আমরা চেক করতে পারি। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ভিউ পেজ সোর্সে যাবেন, যাওয়ার পর Ctrl+F দিবেন। Ctrl+F দিয়ে আপনাদের কিবোর্ডে দেখবেন একটা লেস দেন সিম্বল আছে। হ্যাঁ, সো এই লেস দেন সিম্বল দিয়ে লিখবেন H1। দেখেন তো H1 চলে আসছে না? একটু এ পাশে নেই, এই যে। সো H1 অলরেডি চলে আসে এবং এখানে দেখাচ্ছে যে একটা দেওয়া আছে। আপনি এখানে H1 এর জায়গায় H2 দেন। H2 কে আসছে? H2 চলে আসছে। সো আপনি যদি ঠিকঠাক মতো হেডিং ট্যাগগুলো বসান তাহলে ভিউ পেজ সোর্সে গেলে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি এই হেডিং ট্যাগগুলো প্রপারলি বসছে কিনা। সবাইকে বুঝতে পেরেছি? পারবো সবাই বসাতে? ওকে, ফাইন। সো এই জিনিসগুলাই আপনাকে ক্লায়েন্টকে বলে দিতে হবে যে তোমার এই পেজের এই টাইটেলটাকে H1 দাও এবং এই হেডিংগুলোকে H2 দাও, বা কোন হেডিংগুলোকে H2 H3 দিতে হবে এগুলো আমাকে সাজেশন আকারে বলে দিতে হবে ক্লায়েন্টকে। সো ক্লায়েন্টের ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে, সো প্রত্যেকটা পেজের জন্য আমাকে সাজেশন দিয়ে দিতে হবে যে তুমি কোনটাকে H1 করবা এবং কোনটাকে তুমি H2 করবা, বা কোনটাকে কোন সাব হেডিং দিবা, এটা আমাদের বলে দিতে হবে। আগে থেকে ঠিক থাকবে না, কারণ আপনি যে নতুন করে কিওয়ার্ড বের করছেন কিওয়ার্ডগুলো আবার ইমপ্লিমেন্ট করা লাগবে। সো যার কারণে আমরা কিন্তু অডিটের ক্লাসে হেডিংয়ের পাশে কিন্তু এক্সক্লেমেটরি সিম্বল দিয়েছিলাম আর একটা মুখস্থ কথা ছিল ইয়োর ওয়েবসাইট হেডিং নিড টু অপটিমাইজ, কারণ আমাদেরকে আবার নতুন করে কিওয়ার্ড বসাতে হবে, সো আবার নতুন করে কাজ করা লাগবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো এটা আমরা দেখলাম যে ওয়েবসাইটে কিভাবে কাজটা করতে পারি, পাশাপাশি এখানে আপনি সাজেশন লিখে দিবেন যে কোন টেক্সটটাকে আমরা অ্যাকচুয়ালি H1 বা H2 আমরা প্রোভাইড করব। হ্যাঁ, এটা শুধু লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি কিভাবে আমরা ইমেজ অল্টার ট্যাগ বসাতে পারি। ইমেজ অল্টার ট্যাগ কি বলেন তো? ইমেজটা যদি চলে যায়, ইমেজ অল্টার ট্যাগ কি বলেন? ইমেজের নাম, ইমেজের নামকে ইমেজ অল্টার ট্যাগ বলা হয়। আপনারা যেটা বলতেছেন অনেক সময় যদি ইমেজ ব্রোকেন হয়ে যায় তারপরও কি একটা টেক্সট শো করে না, ওই টেক্সটটাই হচ্ছে অল্টার ট্যাগ। সো যাতে করে আমার ওই অল্টার ট্যাগ যদি দেওয়া থাকে আমি স্টিল লেখা দেখে বুঝতে পারবো এখানে কিসের ইমেজ ছিল, এই কারণে ইমেজ অল্টার ট্যাগ প্রোভাইড করা হয়। সো ইমেজ অল্টার ট্যাগ হচ্ছে ইমেজের নাম, ইমেজের নাম। সো কিভাবে করে আমরা ইমেজ অল্টার ট্যাগ দিতে পারি? সো যখন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন, যখন এই গাইডলাইন রিপোর্ট প্রিপেয়ার করবেন, আপনাকে এভাবে করে লিস্ট আকারে দিতে হবে যে হোম পেজের জন্য কোন ইমেজে অল্টার ট্যাগ ছিল না সেই ইমেজের ইউআরএল এবং
এই ইমেজটার নাম কি হবে বা অল্টার ট্যাগ কি হবে এটা আপনি সাজেশন দিয়ে দিবেন যে এই নামে ইমেজ অল্টার ট্যাগ দিতে হবে। সো এভাবে করে প্রত্যেকটা পেজে যতগুলো ইমেজ অল্টার ট্যাগ মিসিং ছিল আপনাদের কাছে তো সেগুলোর লিস্ট আছেই, ওই যে বিভিন্ন টুলস থেকে আপনারা বের করছেন, ওয়েবসাইট অডিটর থেকে আপনারা বের করছেন। সো ওয়েবসাইট অডিটর থেকে যে লিস্টগুলো আপনি পাবেন বা ইমেজের লিঙ্কগুলো পাবেন সেগুলো আপনি এখানে বসাবেন, পাশাপাশি পেজেরও লিঙ্কগুলো বসাবেন এবং এগুলার ট্যাগ কি হবে বা এই ইমেজগুলোর নাম কি হবে এটা আপনার এখানে বলে দিবেন। কিছু কিছু ইমেজ থাকতে পারে যেগুলোর জন্য আপনার ক্লায়েন্টের থেকে জিজ্ঞেস করে নিতে হবে যে এই ইমেজটার নামটা আমরা কি দিতে পারি, হ্যাঁ, কারণ এটা ওনার বিজনেস রিলেটেড কিছু ইমেজ হতে পারে। সো ডেফিনেটলি এই ব্যাপারে ক্লায়েন্ট আপনাকে ভালো বলতে পারবে যে এই টাইপের ইমেজের নাম কি দেওয়া যায়, ঠিক আছে। আর বাকি যে ইমেজগুলো আছে সেগুলো আপনি এই নামগুলো দিয়ে দিবেন। তো অনেক ক্ষেত্রে এটা ক্লায়েন্ট নিজেই দিয়ে দেয়, আপনি শুধু হচ্ছে গিয়ে নামগুলা এভাবে লিস্টিং করে দিবেন যে এই ইমেজের জন্য এই নামটা প্রোভাইড করতে হবে, ডেভেলপার বাকি কাজগুলো করে দিবে। সো এটা তো গেল হচ্ছে আমরা তো ওয়ার্ড ফাইলের ভিতরে এভাবে রিপোর্ট আকারে দিচ্ছি, বাট যদি আমি নিজে কোনো একটা ওয়েবসাইটে কাজ করতে যাই তাহলে এই কাজটা আমরা কিভাবে করব। সো ওয়ার্ডপ্রেসের জন্য কাজটা আরও বেশি ইজি। আমি আবার এই এডিট পেজেই চলে আসি। এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন, সো কোন একটা কোর্সের ভিতরে আসি আমি, আচ্ছা এখানে ম্যাক্সিমাম ভিডিও দেওয়া, আরেকটা পেজে আসি। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখে থাকি যখনই আমরা কোনো পেজে বা পোস্টে আমরা চলে আসি সবার আগে এরকম একটা বড় ইমেজ থাকে, তাই না? সো যেটাকে আমরা ফিচার ইমেজ বলে থাকি। হ্যাঁ, ফিচার ইমেজ বলতে বোঝায় যে ইমেজটা পুরো, এটা সব পেজেই থাকে, সব পেজে এটা রাখতে হয়, হ্যাঁ, পেজে বা পোস্টে। সো এখানে শুরুতে আমরা যে বড় ইমেজটা দেখতে পাই এটাকে ফিচার ইমেজ বলা হয়। এই ফিচার ইমেজের মাধ্যমে বোঝানো হয় যে এই ইমেজটা পুরো কন্টেন্টকে রিপ্রেজেন্ট করতেছে। সো ফিচার ইমেজ দ্বারা পুরো কন্টেন্টকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে এখানে আসলে কোন টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি, পুরো কন্টেন্টকে রিপ্রেজেন্ট করতেছে এই ফিচার ইমেজ। তার নিচে আমরা আরও ইমেজ দেখতে পাচ্ছি না প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, দেখতে পাচ্ছি কি? সো প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ইমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে আলাদা ইমেজ দেখতে পাচ্ছি, এগুলাকে এক একটা প্রোডাক্ট ইমেজ বলা হয়, প্রোডাক্টের ইমেজ বলা হয়। এখন আপনারা বলেন যে আমরা তো জানি যে কিওয়ার্ড প্লেসমেন্টের যে 6টা জায়গা আছে সেখানে তার মধ্যে একটা জায়গা হচ্ছে ইমেজ অল্টার ট্যাগেও কিওয়ার্ড বসাতে হবে, জানি না আমরা যে ইমেজ, কে বলছে জানি, এটা তো বলা হয়েছে। সো 6টা জায়গা হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং, ইমেজ অল্টার ট্যাগ, ইউআরএল এবং কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ডস, এই 6টা জায়গায় বসাতে হয়। হ্যাঁ, সো তার মধ্যে ইমেজ অল্টার ট্যাগে আমাকে কিওয়ার্ড বসাতে হবে। এবার আপনার একটু বুদ্ধি খাটিয়ে বলেন যে আমরা কোন ইমেজে বসাবো, এটা কি ফিচার ইমেজে কিওয়ার্ড বসাবো নাকি প্রোডাক্ট ইমেজে বসাবো? প্রোডাক্ট ইমেজে, একটু মাথা খাটান বলেন। প্রশ্নটা হচ্ছে আমরা তো জানি যে ফোকাস কিওয়ার্ড ইমেজ অল্টার ট্যাগে বসাতে হবে, এখন কোন ইমেজের অল্টার ট্যাগে বসাবো, আমি কি ফিচার ইমেজে বসাবো নাকি প্রোডাক্ট ইমেজে বসাবো? আমি বলছি ফোকাস কিওয়ার্ড কোন ইমেজে বসাবেন? ফিচার ইমেজে বসবে, কারণ প্রোডাক্ট ইমেজে তো আমি তো প্রোডাক্টের নাম বসাবো, আমি তো প্রোডাক্ট ইমেজে তাহলে তো প্রত্যেকটাতেই কিওয়ার্ড বসাতে, এটা তো প্রপারলি হচ্ছে না। যেমন এটার প্রোডাক্টের নাম হচ্ছে আপ বেবি ক্রুজ V2,
আমাকে প্রোডাক্টের নাম এটাই দিতে হবে। বাট যেটা ফিচার ইমেজ, এখানে তো কোনো প্রোডাক্ট স্পেসিফাই করা নাই, ও পুরো কন্টেন্টকে রিপ্রেজেন্ট করতেছে। সো সবসময় ফিচার ইমেজে ফোকাস কিওয়ার্ড বসাতে হয়। হ্যাঁ, আচ্ছা, সো আমরা এখানে এবার ইমেজ অল্টার ট্যাগ বসাই। প্রথমে হচ্ছে আমরা একটা ফিচার ইমেজ আমরা বসাবো। সো ফিচার ইমেজের জন্য আমরা এই যে নিচে একটা অপশন দেখবেন ফিচার ইমেজ, এখানে চলে আসবেন এবং সেট ফিচার ইমেজ। সো আমরা কিছু ছবি আপলোড করে দেই, এখানে দেখা যাক কোনো ছবি আমরা পাই কিনা, অনেক ছবি আছে। সো ছবিগুলো জাস্ট নিয়ে আমরা বসাই দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, সো আপাতত এগুলা বসাই দিই। সো আমি চাচ্ছি যে এই ইমেজটা ফিচার ইমেজ হিসেবে ইউজ করতে চাচ্ছি, কথার কথা। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার এটাকে কিন্তু আমাকে অল্টার টেক্সটটা এখান থেকে বসাতে হবে। সো অল্টার টেক্সটটা আমরা বসাচ্ছি, যেটা আমাদের কিওয়ার্ড ছিল সেটাই বসাতে হবে। যেমন ধরেন কিওয়ার্ড ছিল হচ্ছে অ্যাডভান্স এসইও কোর্স, কথার কথা এটা ছিল কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটা আমি অল্টার টেক্সটে বসাই দিব, এই জায়গাটায় বসাই দিব। এবার আমি সেট করে দিব। সো এটা অলরেডি সেট হয়ে গেছে, যখন আমরা পোস্টটা আপডেট করে দিব এটা তখন ভিজিবল হবে। এবার আমরা আরেকটা ছবি আপলোড করি যেটা প্রোডাক্ট ইমেজ হিসেবে ইউজ হবে। সো আমি কথার কথা চাচ্ছি যে এই রোটার পরে, সরি এই প্যারাটার পরে একটা ইমেজ বসবে। সো আমি একটা ইন্টার দিলাম, দেওয়ার পর প্লাসে যাব, ইমেজে যাব, অ্যান্ড মিডিয়া লাইব্রেরি থেকে আমরা আপলোড করব। সো মিডিয়া লাইব্রেরি, এবার ধরেন যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে আসি, সাপোজ হচ্ছে গিয়ে এই ইমেজটা আমি নিয়ে আসি, সিলেক্ট করলাম। সো এবার দেখবেন এই যে আমি ইমেজটা নিলাম, এটা সিলেক্ট করলাম এবং অ্যালাইনমেন্টটা আমরা সেন্টারে নিয়ে আসবো। হ্যাঁ, অ্যালাইনমেন্ট সেন্টারে নিয়ে আসবো। সো যদি হচ্ছে গিয়ে এটাকে আপনি শর্ট করতে চান, এভাবে জাস্ট কর্নার ধরে ছোট করতে পারবেন। হ্যাঁ, শুধু কর্নার ধরে ছোট করে দিলেই হবে। কখনো হচ্ছে গিয়ে ডানে বামে উপরে নিচে ধরে ছোট করবেন না, নাহলে রেজুলেশন খুব বাজে হয়ে যায়। ঠিক আছে, সো কর্নারটা ধরে আপনি এভাবে ছোট বড় করতে পারবেন, রেজুলেশন ঠিক থাকবে। ঠিক আছে, এখানে আর কোন কিছু করতে হবে না। এবার আমি হ্যাঁ, সো এই ইমেজটা আমি সিলেক্ট করলাম, করার পর এবার পাশেই দেখবেন অল্টার টেক্সট ইউজ করার একটা বক্স আছে। হ্যাঁ, সো আমরা ওই মিডিয়া লাইব্রেরিতে বসালাম না, এই কারণে এই ইমেজটা যদি আপনি অন্য কোনো পেজে ইউজ করতে চান, সেটা কি সেম জিনিস হবে? সেটা সেম নাও হতে পারে। হ্যাঁ, হয়তো ওখানে আপনার অল্টার টেক্সটটা চেঞ্জ করা লাগতে পারে, যার কারণে আমরা যেটা করি যে ভিতরে এসে আমরা অল্টার টেক্সটটা প্রোভাইড করে দিব যে এই পেজের জন্য বা এই কন্টেন্টের জন্য এটার অল্টার ট্যাগ হবে এটা, এটা জাস্ট আমরা বলে দিব। সো এখান থেকে আমরা লিখে দিলাম হেডফোন, যেহেতু প্রোডাক্টের নাম হেডফোন, আমি এটা হেডফোন লিখে দিলাম। সো এবার আমরা এটাকে দুইটাই হয়, এখানে আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন, আপনি পিএনজি ইউজ করতে পারেন, জেপিজিও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ বলেন। হ্যাঁ, প্রোডাক্টের নামটাই হবে, শুধুমাত্র ফিচার ইমেজে ফোকাস কিওয়ার্ড বসবে, বাকি যত আর কি প্রোডাক্ট রিলেটেড হবে বা সার্ভিস রিলেটেড হবে সেখানে সার্ভিসের নাম অথবা প্রোডাক্টের নাম আপনাকে বসাতে হবে। ঠিক আছে, সো এবার আমরা এটাকে আপডেট করে দিই, আপডেট করলাম এবং ভিউ পেজে চলে আসি। সো এবার দেখেন এখানে কিন্তু ফিচার ইমেজটা বসছে, অ্যান্ড নিচে আমাদের যে প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্ট ইমেজটা এখানে বসে গেছে। সবাই কি কনসেপ্টটা বুঝতে পেরেছি? ফিচার এবং প্রোডাক্ট ইমেজ বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, যদি বুঝতে না পারার পরেও যদি বলেন হ্যাঁ বুঝছি, লুজার কিন্তু আপনারা হবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝি নেই। ফিচার হচ্ছে যেটা পুরো কন্টেন্টকে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, এটাকেই ফিচার ইমেজ বলা হয়। ফোকাস কিওয়ার্ড বসবে। সো কিওয়ার্ড প্লেসমেন্টের 6টা জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা ইমেজ অল্টার ট্যাগ।
সো সবসময় আমরা ফিচার ইমেজের অল্টার ট্যাগে কিওয়ার্ড বসাই, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের দেখতে হবে এই যে আমি অল্টার ট্যাগটা বসাইলাম এটা আদৌ বসছে কিনা এটা দেখতে হবে না? সো এবার আবারও আমি ভিউ পেজ সোর্সে চলে আসব, আসার পর কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দেওয়ার পর সরাসরি আমরা প্রোডাক্টের বা সার্ভিসের নামটা লিখে সার্চ করব, মানে অল্টার ট্যাগের নাম লিখে সরাসরি সার্চ করব, তাহলে চলে আসবে। সো আমাদের ছিল হচ্ছে গিয়ে অ্যাডভান্স এসইও কোর্স, এরকম একটা কিওয়ার্ড ছিল। সো আমরা হচ্ছে গিয়ে একটা আসছে, আরেকটাতে ক্লিক করি, এই যে দেখেন, জুম আউট করি। সো এবার দেখেন ALT ইকুয়াল দিয়ে আমরা যে ট্যাগটা বসিয়েছিলাম সেটা বসছে না? সো ইমেজ অল্টার ট্যাগের হচ্ছে ঠিক এভাবে করে দেখায় ALT ইকুয়াল, তারপর আপনি যে নামটা দিয়েছিলেন সেই নামটা এখানে প্রোভাইড করে। সো আমরা দেখতে পাচ্ছি ALT ইকুয়াল দিয়ে আমরা যে ট্যাগের নাম বসিয়েছিলাম সেই নামটা এখানে অলরেডি বসে গেছে। আরেকটা আমাদের ট্যাগের নাম ছিল হেডফোন। সো হেডফোন লিখে আমি সার্চ করি, এই যে দেখেন এখানে কিন্তু এই যে ALT ইকুয়াল হেডফোন চলে আসছে না? সো তার মানে দেখতে পাচ্ছি আমি যেভাবে অল্টার ট্যাগ বসিয়েছিলাম সেটা প্রপারলি কাজ করতেছে। সবাইকে বুঝতে পেরেছি? হ্যাঁ, সো পারবো সবাই ইমেজ অল্টার ট্যাগ বসাতে? সো এভাবে করে, হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আবার কি? এটা আলাদা জিনিস, এটা হচ্ছে যে আপনি পুরো পেজের যখন আর কি ডিজাইন করতে যাচ্ছেন, সো তখন আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইমেজ বসাবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর আপনার কন্টেন্ট লেখা থাকবে, হ্যাঁ, ওটা টোটালি আবার আলাদা জিনিস। ওটা কোনো, সব করা যায়, সবই করতে পারবেন, হ্যাঁ। ঠিক আছে, সো এবার আমরা চলে আসি, এই তিনটা জিনিস আমরা একটু পরে বলতেছি। রোবট স্টোর টেক্সটে আমরা দেখেছি কিভাবে এটা সেট করা যায়, এটা আমরা দেখেছি অলরেডি। অ্যান্ড এখান থেকে এক্সএমএল স্যাট ম্যাপও দেখেছি কিভাবে ক্রিয়েট করা যায়। কাস্টম 404 পেজ, এই জিনিসটা আমরা বলে দিব, ডেভেলপারের কাছে ছেড়ে দিব। সো যদি তার ওয়েবসাইটে থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে বলবো প্লিজ কনসাল্ট উইথ ইউর ডেভেলপার অ্যান্ড ক্রিয়েট এ কাস্টম 404 পেজ, এই একটা লাইনে আমরা বলে দিব, হ্যাঁ। কারণ সব প্যারা যদি আপনি নিজের ঘাড়ে নিতে যান ভুল বেশি হবে, প্রবলেমে বেশি পড়বেন। ইভেন আমরা অনেক সময় যেটা করি যে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের হলে ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা কাজ করি না, সো সেই ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা কাজ করি না, তার জন্য আলাদা ডেভেলপারই থাকে, তারাই কাজগুলো করে, কারণ সাইটের ভিতরে অনেক অনেক কাজ থাকে। সো আমরা তো অ্যাকচুয়ালি কাজ করব এসইওর কনসার্ন, আমাদের তো ওয়েব ডেভেলপিং আমাদের কাজ না। আমরা যে ওয়েব ডেভেলপিংয়ের কিছু জিনিস জানি এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, যে বিপদে পড়লে আমি এটা কাজটা করতে পারবো, বাট এটা কিন্তু আমাদের মেইন কনসার্ন না, হ্যাঁ। সেটাই বলছি, কাস্টম 404 এটা আমরা বলবো যে ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করে তারপর এটা ক্রিয়েট করে নেবে। সো আমরা একটু দেখে নেই যে কিভাবে আমরা HTML সাইট ম্যাপ তৈরি করতে পারি। HTML সাইট ম্যাপ কিভাবে তৈরি করা যায়, যেটা আমরা হিউম্যান বিংদের জন্য প্রোভাইড করে থাকি, তাই না? মানুষের জন্য আমরা HTML সাইট ম্যাপ প্রোভাইড করে থাকি। সো সবার আগে আমাদের যেটা করতে হবে, একটা সাইট ম্যাপের পেজ ক্রিয়েট করতে হবে। পেজের লিংক কি হবে এটা আমরা এখানে বলে দিছি, অ্যান্ড এখানে সাইট ম্যাপের ভিতরে কোন কোন পেজ থাকবে, মানে সব পেজে আমাকে এখানে এভাবে করে লিস্টিং করে দিতে হবে। সো এটার জন্য আমরা একটা ওয়ার্ড ফাইল নেই, ওয়ার্ড ফাইল নিলাম, ওকে। সো আমাদের এখানে পেজ আছে হোম, ডিজিটাল মার্কেটিং, এসইও, ব্লগ, কন্ট্যাক্ট আস। আমরা জাস্ট পেজের নামগুলো বসাই, হোম, ডিজিটাল মার্কেটিং, এসইও, ব্লগ, কন্ট্যাক্ট আস, পেজের নামগুলো দিলাম। তার মধ্যে এসইও, এটা কি ডিজিটাল মার্কেটিং আন্ডারে একটা পেজ না, যেটা আমরা হোভার মেনু করেছিলাম। এখানে দেখবেন আপনাদের কিবোর্ডে ট্যাব নামের একটা অপশন আছে, ট্যাব, জাস্ট ট্যাবে ক্লিক করলেই সরে আসবে। সো ট্যাবে ক্লিক করলে এই জিনিসটাকে আমরা ডান পাশে সরাই দিলাম।
এবার যেটা করতে হবে প্রত্যেকটা টেক্সটকে হাইপারলিংক করতে হবে। সো কিভাবে হাইপারলিংক করব, আমরা প্রথমে আসলাম হোম, মাউস রাখবো, রাইট বাটনে ক্লিক করবেন এবং লিংক অ্যাড্রেসটা কপি করবেন। লিংক অ্যাড্রেস কপি করব, কপি করে এবার এখানে হোম সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, লিংকে আসব এবং হোম পেজের লিংকটা আমি পেস্ট করে দিব অ্যাড্রেসে। ওকে, এভাবে করে যতগুলো পেজ আছে প্রত্যেকটাকে হাইপার লিংক করতে হবে। সো আমি আবার দেখাচ্ছি, ডিজিটাল মার্কেটিং, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, কপি লিংক অ্যাড্রেস, এবার ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব, দেন লিংক এবং অ্যাড্রেসে আমরা পেস্ট করে দিব। সো প্রত্যেকটাই এখন আমরা ঠিক সেম প্রসেসে হাইপার লিংক করে দিব আমরা। শুধু পেজ, সো যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজ লিংক করে দিতে হবে। আচ্ছা, সো এতটুকু করা ডান। এবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি। সবার আগে যে কাজটা করতে বলা হয়েছে, সাইট ম্যাপ নামের একটা পেজ ক্রিয়েট করা লাগবে। এবার সেই পেজগুলো আমাদেরকে ওখানে পেস্ট করে দিতে হবে। ফাইন, সো আমরা এখন চলে আসি ড্যাশবোর্ড এবং পেজ থেকে অ্যাড নিউ পেজ, অ্যান্ড এটার টাইটেল আমরা দিচ্ছি সাইট ম্যাপ, এবং আমরা যে পেজগুলো হাইপার লিংক করেছিলাম এই জিনিসটা আমরা কপি করব, এখানে আমরা পেস্ট করে দিব। আর কিছুই করতে হবে না। এবার আপনি পাবলিশ করে দেন, পাবলিশ। সো ভিউ পেজে চলে আসি। আমি তো দেখলাম কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, সো এই জিনিসটাই হচ্ছে আমরা আবার কপি করে যেখানে আমরা রিপোর্ট প্রিপেয়ার করছিলাম এখানেও আমরা এসে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। আর উপরের এই সাইট ম্যাপের লিংকটা আমি বসাই দেব। সো এটা হলো আমার সাইট ম্যাপের পেজের লিংক। এই লিংকটা কপি করব, জাস্ট প্রসেসটা দেখাচ্ছি কিভাবে এই জিনিসটা আপনারা করবেন। সো এখানে আমরা পেস্ট করে দিলাম, ব্যাস। আচ্ছা, সো আমরা তো সাইট ম্যাপের পেজ ক্রিয়েট করলাম, এখানে আমরা পেজগুলো ইনক্লুড করে দিলাম। বাট বলেন তো সাইট ম্যাপটা কোথায় থাকে? ফুটারে থাকে, তাই না? সো ফুটারে কি আমরা বসাইছি এখনো ফুটারে আমরা বসাই নাই। এবার যেটা করতে হবে, এই সাইট ম্যাপটা ফুটারে বসাতে হবে। ফুটারে যদি কোনো কোড বসাতে হয় কিভাবে যাব বলেন? ফুটারে কাজ করতে গেলে কিভাবে যাব? থিম এডিটর কোথায় পাবো? হ্যাঁ, তারপরে এখান থেকে কোথায় যাব? অ্যাপিয়ারেন্স, তারপর থিম ফাইল এডিটর। আচ্ছা, সো থিম ফাইল এডিটরে এসে তারপর কি করব? এখানে কোন থিম হবে? এজেন্সি স্টার্টার হবে। কেন এজেন্সি স্টার্টার দিলাম? প্যারেন্ট থিম। আচ্ছা, এবার এখান থেকে থিম ফুটার নামের যে অপশনটা আছে এখানে আসতে হবে, থিম ফুটার। সো এখানে ক্লিক করলাম। আগের দিন আমরা ঠিক যে জায়গাটায় চেঞ্জ করেছিলাম, সো আগের দিন আমরা ঠিক এই জায়গাটায় চেঞ্জ করেছিলাম, এখানেই আমাদের এখন কাজ করতে হবে। সো আমরা যেটা করব, সাইট ম্যাপের জন্য একটা কোড আমাদেরকে বসাতে হয়, এই কোডটা আমরা বসাবো। সো সাইট ম্যাপের কোডটা হচ্ছে এইটা, এই পুরাটা হচ্ছে সাইট ম্যাপ বসানোর জন্য কোড। এই কোডটাই আমাকে থিম ফুটারে বসাতে হবে, হ্যাঁ। এবং ভিতরে শুধু একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হলো সাইট ম্যাপের পেজের ইউআরএলটা শুধু চেঞ্জ হবে। শুধুমাত্র পেজের ইউআরএল চেঞ্জ হবে, বাকি সব কিছু সেম থাকবে। সো আমরা আমাদের সাইট ম্যাপের পেজের ইউআরএলটা বসাবো। সেখানে আমরা দিচ্ছি /site map।
সো পেজের লিঙ্কটা কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। সো এখান থেকে আমরা পেজের অ্যাড্রেসটা চেঞ্জ করে দিলাম। এই পুরো কোডটা এখন আমরা কপি করে নিব। এই পুরো কোডটা কপি করলাম, কপি করে ঠিক যেখানে অল রাইট রিজার্ভ শেষ হয়েছে একটা স্পেস দিবেন, দেন দেখবেন শিফটের উপরে যেখানে ডান পাশের শিফট আছে, শিফটের উপরে একটা দাড়ির মতো অপশন আছে, মানে এরকম মাঝখানে কাটা, এটাকে বার বলা হয়। হ্যাঁ, সো বাংলা দাড়ির মতো একটা আর কি অপশন আছে মাঝখান দিয়ে কাটা, ঠিক আছে, ডান পাশে শিফটের ঠিক উপরেই আছে, এটাকে বার সিম্বল বলা হয়। সো আমরা বার সিম্বলের আগে আর পরে একটা স্পেস দিব, দেওয়ার পর কোডটা পেস্ট করে দিব। শুধুমাত্র আমি কোডটা পেস্ট করে দিছি, ঠিক আছে। সো আমি যেটা করছি আগে ঠিক যেখানে চেঞ্জ করা হয়েছে জাস্ট আগে পরে একটা স্পেস দিয়ে বার সিম্বল দিয়ে কোডটা শুধু পেস্ট করে দেওয়া হয়েছে, আর কিছু না। আমি কি আবার দেখাবো? সো আগে ছিল এরকম, আমি কি করছি স্পেস দিছি, বার সিম্বল দিছি, আবার স্পেস দিলাম। এবার হচ্ছে যে কোডটা আমি কপি করলাম, কপি করে শুধু পেস্ট করে দিব, আর কিছু না। এবার আমি আপডেট করি। সো এখন দেখা যাক কোডটা বসছে কিনা। বসছে কি? সো আমি যদি এখন সাইট ম্যাপের উপর ক্লিক করি আমাকে আবার সাইট ম্যাপের পেজে নিয়ে আসে, তার মানে কোডটা প্রপারলি কাজ করতেছে। সো প্রপারলি যদি কোডটা বসাতে না পারেন তখন কিন্তু আসবে না বা প্রবলেম করবে এখানে। হ্যাঁ, সো সাইট ম্যাপ বসাতে কি পারবো সবাই? অবশ্যই পারবেন। কেটে দেই। আচ্ছা, সো এবার আমরা চলে আসি কিভাবে আমরা স্ট্রাকচার ডেটা প্রিপেয়ার করতে পারি। স্ট্রাকচার ডেটা কি মনে আছে? স্ট্রাকচার ডেটা কি বলেন? স্কিমা কি জানি ছিল, আমি তো জানি না, আমাকে বলেন। কেউ খাতায় লিখেছিলেন? খাতা দেখে বলেন। এক্স্যাক্টলি। সো স্ট্রাকচার ডেটা হচ্ছে এমন একটা কোড যার মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের সকল ইনফরমেশন সার্চ ইঞ্জিনের কাছে প্রোভাইড করতে পারি। সো আমাদের ওয়েবসাইটের সকল ইনফরমেশন সার্চ ইঞ্জিনের কাছে প্রোভাইড করতে পারি। সো এটা ছিল স্ট্রাকচার ডেটা। হ্যাঁ, এবং এটা কোডিংয়ের মাধ্যমে এই স্ট্রাকচার ডেটা জেনারেট করা হয়। সো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য স্ট্রাকচার ডেটা থাকা ম্যান্ডাটরি, কারণ যখনই গুগলের কাছে ডেটাগুলো থাকবে গুগল এই ডেটা অনুযায়ী সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটটা শো করবে। সার্চ রেজাল্টে আমরা দেখি না যে এক একটা ওয়েবসাইট একটু এক এক রকমভাবে শো করে। কেন এই ডিফারেন্স দেখা যায়? বিকজ যারা হচ্ছে কি এই ধরনের মার্কআপগুলো ইউজ করে দেখা যায় যে গুগল তাদেরটা অন্যরকমভাবে শো করে, আর যারা কোনো ধরনের মার্কআপ ইউজ করে তাদেরটা খুব নর্মালভাবে শো করে। হ্যাঁ, এবং এই জিনিসটা টোটালি গুগলের উপর ডিপেন্ড করে যে সে শো করবে নাকি করবে না। আপনি যখনই স্ট্রাকচার ডেটা বা কোনো স্কিমা অ্যাড করতেছেন সেটা কিন্তু সাথে সাথেই সার্চ রেজাল্টে দেখাবে না। এটা টোটালি ডিপেন্ড করে গুগলের উপর, গুগলের মন মর্জির উপর ডিপেন্ড করে। ওর যখন মনে হবে যে না আমি এখন এটা দেখাবো তখনই সেটা দেখাবে, ঠিক আছে। বাট এটা অবশ্যই আমাদেরকে অ্যাড করে রাখতে হবে স্ট্রাকচার ডেটা। সো যদি ওয়েবসাইটে স্ট্রাকচার ডেটা না থাকে তাহলে আমরা তাকে একটা সলিউশন বলে দিছি, সেটা হচ্ছে একটা ক্রিয়েট করে নাও এবং আপলোড দি প্রোভাইডেড JSON-LD স্ট্রাকচার ডেটা টু ইয়োর ওয়েবসাইট। সো এখন আমরা দেখব যে কিভাবে একটা স্ট্রাকচার ডেটা তৈরি করা যায়, এটা আমরা এখন দেখব। আচ্ছা, সো তার আগে বলেন স্ট্রাকচার ডেটা আছে কিনা কিভাবে চেক করে? কি বললেন? স্কিমা ডাটা ভ্যালিডেটর। আচ্ছা, এটা লিখতে হয় স্ট্রাকচার ডেটা টেস্টিং টুল, লিখলেই চলে আসে স্ট্রাকচার ডেটা টেস্টিং টুল। এটা লেখার পর প্রথম যে সাইটটা আসছে স্কিমা মার্কআপ টেস্টিং টুল, এটাতে আমরা চলে আসব।
সো এখানে আসার পরে এরপর কি করতে হয়, কোথায় যেতে হয়, কোথায় পেস্ট করব? এইটা তো দেখায় না আমাদের, তো এই নিচের এটা নিচে যে লিংকটা ছিল ওইটাতে দেখাইছিল মেথড। নিচে বলছে আচ্ছা সেটা দেখা হয়েছিল কোথায় যেতে হয়? স্কিমা মার্কআপ এখান থেকে গেলে তো বুঝতে পারি একই তো জিনিস। আমাদেরকে শিখেছে schema.org সার্চ করার পর এখানে একটা আচ্ছা হ্যাঁ, ওটাও ঠিক আছে, কোনো প্রবলেম নাই। সো এরকম ইন্টারফেস কি দেখতে পাইছি? ঠিক আছে, সো দুইটাই হচ্ছে সেম, এত কনফিউজ কেন আপনারা? আচ্ছা ঠিক আছে। সো এবার হচ্ছে আমরা যেটা করতাম, জাস্ট ওয়েবসাইট ইউআরএলটা বসাতাম, রান টেস্টে দিলে এটা রেজাল্টটা চলে আসে। ফাইন, সমস্যা নাই। সো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা একটু ক্রিয়েটিভ আইটিটা আমরা বসাই। সো বসালাম অ্যান্ড হচ্ছে রান টেস্টে দিলাম। সো এখান থেকে আমরা এই ওয়েবসাইটটার সকল ডিটেলস দেখতে পাচ্ছি, তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কস, বিজনেস নেম, ডেসক্রিপশন, অফিস আওয়ার, লোকেশন, সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। ফাইন, তো এরকম একটা স্কিমা মার্কআপ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এই যে পাশে আমরা কোড দেখতে পাইতেছি, এই কোডটাই আমাকে জেনারেট করতে হবে। সো এই কোডটাই আমাদেরকে জেনারেট করতে হবে উইদাউট ইউজিং এনি কোড। ঠিক আছে, সো কিভাবে আমরা এই কাজটা করতে পারি? সো আমরা লিখব জেমস ডি ফ্লাইন, এটা লিখে সার্চ করবেন jamesdflyne.com। এখানে দেখবেন জেসন এলডি স্কিমা মার্কআপ জেনারেটর নামে একটা টুল আছে। হ্যাঁ, জেমস ডি ফ্লাইন লিখে সার্চ করার পর জেসন এলডি স্কিমা মার্কআপ এই পেজটা আমরা পেয়ে যাব। সো এখানে আমরা চলে আসবো, জেসন এলডিতে আমরা চলে আসবো। আচ্ছা, এই ব্যক্তি হচ্ছে জেমস ডি ফ্লাইন। হ্যাঁ, সো এবার ওরা বলছে সিলেক্ট দি টাইপ অফ মার্কআপ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, কোন ধরনের মার্কআপ আমি ক্রিয়েট করতে চাচ্ছি। এটা লোকাল বিজনেস নাকি পার্সন, প্রোডাক্ট, ইভেন্ট, অর্গানাইজেশন, ওয়েবসাইট, কিসের জন্য আমরা চাচ্ছি। সো সাপোজ আমি এখানে লোকাল বিজনেস সিলেক্ট করলাম। এবার বলছে আপনার লোকাল বিজনেসের টাইপ কি, টাইপ দিতে হবে। সো এখানে যে টাইপের সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে কাজ করে সেটা আমাদেরকে দিতে হবে। আমি আপাতত জাস্ট একটা অপশন আমরা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রফেশনাল সার্ভিস। ওকে, এবার বিজনেসের নাম দিতে হবে বা কোম্পানির নাম দিতে হবে। সো কোম্পানির নাম হচ্ছে যে কোম্পানির নামে আছে সেটা আমরা দিয়ে দিলাম, এবং ওয়েবসাইটের ইউআরএল বসাতে হবে। সো যেটা আমরা লোকাল হোস্টের সাইট ইউআরএল আছে এটাই আমরা কপি পেস্ট করে বসাই। আচ্ছা, এবার এই জায়গাটায় আমাদেরকে লোগো অ্যাটাচ করতে হবে বা লোগোর একটা লিংক বসাতে হবে। সো লোগোর লিংকটা আমরা বসাবো, আমরা লোগোতে ক্লিক করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করব, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, এই অপশনটাতে আমরা আসবো, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব। এবার দেখেন এই লোগোটার যে লিংক আছে সেটা চলে আসছে। হ্যাঁ, সো এই লোগোটার লিংক কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এবার বলছে আপনার বিজনেস রিলেটেড যে কোনো একটা ইমেজের লিংক দিতে হবে, যে কোনো ইমেজ হতে পারে। সো আমরা হচ্ছে গিয়ে যেটা ইমেজ আপলোড করেছিলাম সেটা আমরা দিয়ে দিই। সো ওপেন ইমেজ, এবং এই পিকচারের লিংকটা আমরা কপি করব, কপি করে পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার আপনার বিজনেসের কিছু ডেসক্রিপশন অ্যাড করতে হবে। ফাইন, সো আমরা হচ্ছে কিছু ডেসক্রিপশন অ্যাড করে দিই, সাপোজ এটাই অ্যাড করে দিলাম। বাট আপনার যখন অ্যাকচুয়ালি কাজ করবেন, প্রত্যেকটা বিজনেসের কি অ্যাবাউট আস সেকশন থাকে, তাদের সম্বন্ধে কিছু ডিটেলস থাকে, যে কত সালে প্রতিষ্ঠা করা হয়েছে, কীরকম এমপ্লয় আছে, আদার্স ডিটেলস থাকে। ওই ডেসক্রিপশনটা এখানে কিছু অংশ বসাবেন, পুরাটা না, জাস্ট কিছু অংশ বসাবেন। আচ্ছা, এবার অ্যাড্রেস বসাতে হবে। সো অ্যাড্রেস হচ্ছে আপনি ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা প্রোভাইড করেছেন সেটাই দিতে হবে। এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাই আপনাকে প্রোভাইড করতে হবে। ফাইন, সো আমরা এখানে অ্যাড্রেস দিচ্ছি, প্রথমে স্ট্রিট অ্যাড্রেস, এতটুকু ছিল স্ট্রিট অ্যাড্রেস। সো আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম। এরপরে বসবে সিটি, সিটি হচ্ছে নিউ মার্টিনসভিলে, এবং আমরা সিটি দিলাম। স্টেট দিব, স্টেট হচ্ছে ডাব্লিউভি। ডাব্লিউভি কোন স্টেট বলতে পারেন কেউ?
যদি স্টেটের নাম না জানেন তাহলে স্টেট কোড লিখে এভাবে করে লিখবেন, ওয়েস্ট ভার্জিনিয়া। ঠিক আছে, সো জাস্ট স্টেট লিখলেই এটা চলে আসবে, ওয়েস্ট ভার্জিনিয়া। ফাইন, সো আমরা এখানে লিখলাম ওয়েস্ট ভার্জিনিয়া। ওকে, অ্যান্ড জিপ কোড আমরা বসাবো, এটা হচ্ছে জিপ কোড। জিপ কোড আমরা এখানে বসালাম। কান্ট্রি আমরা দিচ্ছি ইউনাইটেড স্টেটস। আচ্ছা, এবার বলছে আমাদেরকে ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং ম্যাপের লিংক বসাতে হবে। অর্থাৎ ম্যাপের ভিতর কি লোকেশন সেট করা যায় না, ওই ম্যাপের লোকেশনটা দিতে হবে। এটা আমরা কিভাবে করে আনতে পারি? সো এখান থেকে আপনারা যেটা করবেন, সবার আগে কোম্পানির নাম লিখে সার্চ করবেন, কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস না, কোম্পানির নাম লিখে সার্চ করবেন। ঠিক আছে, সো আমরা কোম্পানির নাম, আমি আপাতত ক্রিয়েটিভ আইটিটা দিয়ে দেখাই। সো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ঠিক যেভাবে কোম্পানির নামটা আছে নাম আকারে আমি সার্চ করতেছি। সো সার্চ করার পর এবার উপরে দেখবেন ম্যাপ নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছি। এই ম্যাপে আমরা চলে আসব। সো এখানে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যে অ্যাড্রেসটা আছে, উপরে দেখেন ম্যাপের একটা লিংক আছে না উপরে, এটা কিন্তু ম্যাপের লিংক। তার মধ্যে খেয়াল করে দেখবেন @এর পরে দুইটা ভ্যালু দেওয়া আছে, দুইটা নাম্বার দেওয়া আছে কমা দিয়ে, দেখতে পাচ্ছি। সো এর সাথে দুইটা নাম্বার কমা দিয়ে দেওয়া আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে ল্যাটিটিউড, পরেরটা হলো লঙ্গিটিউড। এই দুইটাই আমাকে শুধু বসাতে হবে। অনেক ক্ষেত্রে হতে পারে আপনারা যে কোম্পানি নিয়ে কাজ করছেন তাদের কোনো ল্যাটিটিউড লঙ্গিটিউড নাই, মানে অবশ্যই আছে বাট ম্যাপে তাদের লোকেশন সেট করা নাই। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই এটা ক্লায়েন্টকে বলে দিতে হবে যে তোমার ম্যাপে এই লোকেশনটা ফিক্স করা লাগবে। আপাতত আপনারা কি করবেন, প্র্যাকটিসের জন্য আপনারা ক্রিয়েটিভ আইটিটা দিয়ে বসাতে পারেন, প্রবলেম নাই। যদি না থাকে তাহলে, আর যদি পেয়ে যান তাহলে তো ভালোই, কোম্পানি ল্যাটিটিউড আর লঙ্গিটিউড বসাই দিবেন। ওকে, ঠিক আছে। সো আমরা এখানে ল্যাটিটিউড বসাবো, কমার আগেরটা ল্যাটিটিউড, অ্যান্ড এখানে পেস্ট করে দিব। এবং লঙ্গিটিউড হচ্ছে কমার পরের অংশ, কপি করব, কপি করে আমরা পেস্ট করে দিলাম। এবং ম্যাপের লিংক বসাবো আমরা। সো পুরো লিংকটা কপি করব, পুরো লিংকটা কপি করে আমরা এখানে এসে পেস্ট করে দিবেন। আচ্ছা, এবার বলছে আপনাদের অফিস আওয়ার কীরকম থাকে বা কতদিন থাকে। তো এখানে অফিস আওয়ার দিবেন, যেদিন যেদিন অফিস থাকে সেটা আপনি দিয়ে দিলেন। অ্যান্ড যখন অফিস ওপেন হয় সেটা বলে দিলেন। সাপোজ এটা ওপেন হয় 9টায়, শেষ হয় 5টায়। এটা যেহেতু 24 আওয়ার ফরম্যাটে আছে যেহেতু, এই কারণে আর কি ওভাবে করে আসছে। সো এভাবে করে জাস্ট টাইমগুলো আপনি দিয়ে দিবেন, 9টা দেন হচ্ছে 17 মানে 5টা, বাকিগুলোও আপনারা দিতে পারবেন। কন্ট্যাক্ট টাইপ এখানে আপনারা দিবেন কাস্টমার সার্ভিস, এটা মুখস্থ কথা, কাস্টমার সার্ভিস লিখে দিবেন। অ্যান্ড ফোন নাম্বার দিতে হবে, তো আপনার কোম্পানির ফোন নাম্বার বসাবেন। সো আমি এখান থেকে এই ফোন নাম্বারটা কপি করলাম, কপি করে আমি বসালাম। অ্যান্ড ইউএসের ফোন নাম্বারের ফরম্যাট অনুযায়ী বসাতে হবে, 334 এইভাবে করে থাকে। হ্যাঁ, সো যখন আপনাদের প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পাশে দেখেন তো অটোমেটিক কোড জেনারেট হয়েছে না। সো আমাদেরকে কি কোনো ধরনের কোডিং করতে হয়েছে? হয় নাই, অটোমেটিক এখানে কোড জেনারেট হয়ে গেছে। সো এবার যেটা করতে হবে, এই কোডটা পুরাটা সিলেক্ট করবেন, এই কোড পুরাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করবেন। সো পিসি থেকে বা আমাদের কিবোর্ড থেকে যে Ctrl+C থাকে সেখান থেকে কিন্তু কপি হবে না, এটা টোটালি চলে যাবে। মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করবেন এবং এই জিনিসটা আমরা একটা নোটপ্যাডে আপাতত নিয়ে রাখি, নোটপ্যাডে নিয়ে রাখি। সো এখানে বলা হয়েছে এই কোডটা আমাকে ওয়েবসাইটের হেড সেকশনে বসাতে হবে। সো আমি যেহেতু ওয়েবসাইটের হেড সেকশনে বসাবো, অ্যাপিয়ারেন্সে যাব, থিম এডিটরে যাব, অ্যান্ড এজেন্সি স্টার্টার সিলেক্ট করে নিব। সো এবার এখান থেকে থিম হেডার নামের যে অপশনটা আছে এখানে আমরা চলে আসব, থিম হেডার।
সো থিম হেডারে এই কারণে বসাতে হয়, আপনি যখন ওয়েবসাইটের হেডার অংশে কোড বসাবেন সেটা পুরো ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এই কারণে এই ধরনের কোডগুলো সবসময় ওয়েবসাইটের হেডারে বসাতে হয়। সো আমরা যদি একটু নিচে স্ক্রল করি, দেখেন এখানে হেড নামের একটা সেকশন আছে, দেখতে পাচ্ছি। ঠিক এটার সাথেই এই যে হেড সেকশনটা শুরু হয়েছে, এখানে হেড সেকশনটা শেষ হয়েছে। কোডের ক্লোজিং বুঝাতে এই স্ল্যাশ ইউজ করা হয় সামনে, হ্যাঁ, এই স্ল্যাশটা সামনে ইউজ করা হয় যে কোডটা এখানে শেষ। তো যেখান থেকে হেড সেকশন স্টার্ট হয়েছে ঠিক এখানেই আমাকে কোডটা পেস্ট করে দিতে হবে। সো আমি এখান থেকে কোডটা কন্ট্রোল এ, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এই যে। সো পুরো কোডটা পেস্ট করে দিছি, এবং ঠিক হেড সেকশনের সাথে আপনি কোডটা শুধু পেস্ট করে দিবেন, আর কিছু করতে হবে না। সবাইকে বুঝতে পারছি? এবার এটাকে আমরা আপডেট করে দেই। ঠিক আছে। সো এখন আমাদের এটা দেখতে হবে আমি যে এই কাজটা করলাম এটা আদৌ প্রপারলি ইমপ্লিমেন্ট হয়েছে কিনা। সো তার জন্য আমরা টেস্ট করব। এই স্কিমা মার্কআপ ভ্যালিডেটরে আসার পর আমি নিউ টেস্টে যাব। এবার আমি যেটা নিব সেটা হচ্ছে কোড স্নিপেট। কেন নিব? রিজনটা হচ্ছে লোকাল হোস্টের সাইট কি অফলাইন না? সো অফলাইন সাইট কি সার্চ দিলে আসবে? আসবে না। সো আমি এবার কোড স্নিপেটে যাই, এবং এখানে ওরা কি বলছে, পেস্ট ইওর কোড। ঠিক আছে, সো আমরা কোডটা পেস্ট করে দিই। পেস্ট করলাম। এবার রান টেস্টে চলে আসি। এবার দেখেন তো আমি যা যা ইনফরমেশন বসিয়েছিলাম সেগুলো বসছে কিনা। সো এগুলো অলরেডি এখানে বসে গেছে। অ্যান্ড চাইলে কিন্তু আপনি কিছু জায়গা চেঞ্জ করতে পারেন, যেমন আপনি এখানে প্রফেশনাল সার্ভিসের জায়গায় লোকাল বিজনেস লিখতে চাচ্ছেন। সো লোকাল বিজনেস কখনো হচ্ছে গিয়ে স্পেস দিবেন না, স্পেস দিবেন না, স্পেস দিলে সেটা কাজ করবে না। লোকাল বিজনেস লিখলাম। এবার আমি আবার ভ্যালিডেটে ক্লিক করব। সো মাঝখানে এই ভ্যালিডেটে ক্লিক করব। এবার দেখেন তো চেঞ্জ হয়ে গেছে না? সেখানে চাইলে আপনি ভিতরে কিছু লিখাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন বা আপডেট করে দিতে পারবেন। ওকে, পারবো সবাই? ঠিক আছে, ওকে। সো এরপরে আছে ব্রোকেন লিঙ্কস, ব্রোকেন ইমেজ। ব্রোকেন ইমেজের জন্য বলে দিই এখানে শুধুমাত্র নতুন করে ইমেজ আপলোড করে দিতে হবে, আর কিছু না। ইমেজ আপলোড তো আমরা দেখেছি কিভাবে আমরা ইমেজ আপলোড করতে পারি। সো এখান থেকে শুধুমাত্র বলে দিবেন কতগুলো আছে, এবং আলাদা একটা এক্সেল ফাইলে আর কি অ্যাটাচ করে দিবেন, যেখানে শুধু ব্রোকেন ইমেজের লিস্টগুলো দেওয়া থাকবে। আচ্ছা, যদি কোনো কারণে লিঙ্কটা ব্রোকেন হয়ে যায় তাহলে আমরা কিভাবে সেটাকে ফিক্স করতে পারি। হ্যাঁ, সো এটা আমরা দেখে নিই কিভাবে আমরা এই লিঙ্কটা চাইলে ফিক্স করতে পারি। সো এখান থেকে আমরা চলে আসি কোন একটা পোস্টে, অ্যান্ড এখান থেকে এডিটে চলে আসি। ইমেজের জন্য কি করতে হবে? ইমেজ থেকে আবার আপলোড দিতে হবে? হ্যাঁ, নতুন কোনো ইমেজ আপলোড করে দিবেন। ওই ইমেজ দেওয়া যাবে না? ওটা তো ব্রোকেনই হয়ে গেছে। সো এটাকে সরাই দিয়ে আবার আপনি আপলোড করে দিবেন। আচ্ছা, সো এখানে সবার আগে আমরা দেখে নিই কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয় বা হাইপার লিঙ্ক কিভাবে করতে হয়। সো যেটাকে আমরা অ্যাঙ্কর টেক্সট বলে থাকি, যে টেক্সটের যতটুকু অংশকে হাইপার লিঙ্ক করা হয় সেটাকে কি বলে? অ্যাঙ্কর টেক্সট বলে। হ্যাঁ, সো অ্যাঙ্কর টেক্সট কিভাবে করতে হয় বা কিভাবে লিঙ্ক করতে হয় এটা আমরা আগে দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে লিঙ্ক ব্রোকেন হলে আপনার কি করতে হবে। আচ্ছা, সো এখান থেকে আমি পেজটাতে চলে আসছি। আচ্ছা, সো কথার কথা আমি চাচ্ছি এখান থেকে ইম্পর্টেন্স অফ এসইও, এই এতটুকু টেক্সটকে আমি হাইপার লিঙ্ক করতে চাচ্ছি। ইম্পর্টেন্স অফ এসইও এই টেক্সটটাকে আমি হাইপার লিঙ্ক করতে চাচ্ছি। সো আমি এতটুকু টেক্সট সিলেক্ট করলাম, করার পর উপরে দেখেন তো লিঙ্ক করার অপশন আসছে না? সো এই লিঙ্কে আমরা ক্লিক করব, এবং যে পেজের সাথে লিঙ্ক করতে চাচ্ছি সেটার অ্যাড্রেস দিতে হবে। সো সাপোজ আমি চাচ্ছি আমি হোম পেজের সাথে লিঙ্ক করব, বা হোম পেজ না, আমি ধরেন এসইওর পেজের সাথে আমি লিঙ্ক করব। সো এসইওর পেজের লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। সো এখান থেকে আমি পেস্ট করে দিলাম। এবার যখন ইন্টার দিবেন, ইন্টার দিলে এখানে একটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ,
এখন কথার কথা, এই যে লিঙ্কটা ছিল এটা কোনো কারণে ব্রোকেন, তাহলে কিভাবে ফিক্স করবেন? ফিক্স করার উপায় হচ্ছে আপনি এবার আবার লিঙ্কে ক্লিক করেন। এখন দেখেন তো এখানে আনলিঙ্ক অপশন চলে আসছে না? সো আইদার হচ্ছে লিঙ্কটা সরাই দিবেন, লিঙ্কটা সরাই দিতে হবে, অথবা ক্লায়েন্ট যদি বলে যে তুমি অন্য কোনো পেজের বা অন্য কোনো একটা লিঙ্ক দিয়ে দাও, তখন আপনাকে আবার টেক্সটটা সিলেক্ট করে অন্য কোনো লিঙ্ক দিয়ে দিতে হবে। সো এটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক ফিক্স করার ওয়ে। আইদার সেটাকে টোটালি সরাই দিতে হবে লিঙ্কটা, অথবা নতুন কোনো ভালো লিঙ্ক অ্যাটাচ করতে হবে যেখানে পেজ অ্যাড্রেস প্রপারলি ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমি ইম্পর্টেন্স অফ এসইও সিলেক্ট করলাম অ্যান্ড উপরে এই লিঙ্কের বাটনে ক্লিক করব। এবার হচ্ছে যে পেজের সাথে লিঙ্ক করতে চাচ্ছেন সেই পেজের অ্যাড্রেসটা দিবেন। সো ধরেন আমি এই পেজটার সাথে আমি লিঙ্ক করব, সো কপি করে এখানে আমি পেস্ট করলাম, ইন্টার দিবেন, হয়ে গেছে। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে। না, ওটা হবে না এই কারণে, কারণ আচ্ছা এখানে বিষয় হচ্ছে ওটা ব্রোকেন হইছে কেন এটা আগে বুঝতে হবে। ব্রোকেন হয়েছে কারণ সেই পেজের অস্তিত্ব আর নাই। এক্স্যাক্টলি। সো আইদার হচ্ছে আপনাকে ওই নামের নতুন করে পেজ ক্রিয়েট করে কন্টেন্ট লিখে দিতে হবে, অথবা না আমার ওই পেজের দরকার নেই, আমার হচ্ছে কি অন্য কোনো একটা পেজের লিঙ্ক দেবো, তাহলে অন্য কোনো একটা পেজের লিঙ্ক দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো বাকি যেগুলো আছে গুগল বিজনেস প্রোফাইল, এটার উপর আপনাদের টোটালি আলাদা একটা ক্লাস আছে, তখন আমরা এটা এক্সপ্লেন করব। শুধু বলে রাখি যে গুগলে বিজনেস প্রোফাইল থাকা প্রত্যেকটা বিজনেসের জন্য ম্যান্ডেটরি, প্রত্যেকটা সাইটের জন্য ম্যান্ডেটরি। সো না থাকলে আমরা জাস্ট বলে দিব যে যদি তোমার থাকে তাহলে আমাদেরকে অ্যাক্সেস দাও, আর যদি না থাকে তাহলে আমাদেরকে নতুন করে ক্রিয়েট করতে হবে। অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলি এবং পেজ স্পিড দুটোই আমরা বলে দিব যে তুমি তোমার ডেভেলপারের সাথে কনসাল্ট করে এটা ফিক্স করে নাও, অ্যান্ড তাকে আমরা রেজাল্ট বলে দিব যে রেজাল্টটা কি আসছিল। সো যে রেজাল্টটা আসছে ওই অনুযায়ী বলবো যে যদি ফিক্স করা দরকার হয় তাহলে আমরা বলবো যে তোমার সাইটে ডেভেলপারকে বলে ফিক্স করো, কারণ হ্যাঁ এটা ইমেজ বসানো হয়েছে। সো এখানে হচ্ছে মূলত পেজ ফ্রেন্ডলি পেজ স্পিড বাড়ানো বা মোবাইল ফ্রেন্ডলিনেস এই টাইপের ইস্যুগুলো টোটালি ডেভেলপার এন্ডের কাজ, এগুলো আমাদের কাজ না। হ্যাঁ, সো এটা আমরা বলবো যে তুমি তোমার ডেভেলপারের সাথে কনসাল্ট করে এটা ফিক্স করে নাও, এটা আমরা বলে দিব। ওকে, ঠিক আছে। বুঝি নাই। হ্যাঁ, ব্রোকেন লিঙ্ক। হুম, ছবি বসাতে হবে। ব্রোকেন ইমেজের জন্য নতুন করে ইমেজ আপনাকে বসাতে হবে, আর লিংকের জন্য তো আপনাকে লিংক বসাতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো এবার এখানে তিনটা পয়েন্ট আছে, এখানে আমরা একটু বুঝে নেই। এই তিনটা পার্টে মূলত আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছিলাম সেই কিওয়ার্ডগুলো কোন কোন পেজে বসবে, অ্যান্ড সেখানে কি টাইপের কন্টেন্ট হবে, কি টাইপের টাইটেল হবে, সব অ্যান্ড কত ওয়ার্ডের কন্টেন্ট লিখতে হবে, সব কিছু সাজেশন আপনাকে এখানে বলে দিতে হবে। অর্থাৎ এখানে কন্টেন্ট রিলেটেড সাজেশন আপনাকে দিতে হবে যে যে কিওয়ার্ডগুলো আমরা অ্যাকচুয়ালি রিসার্চ করলাম এই কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট হবে কিভাবে বা কিভাবে করে বসবে। সো তার মধ্যে প্রথম প্রবলেমটা হচ্ছে এডিটোরিয়াল স্ট্রেংথ। এডিটোরিয়াল স্ট্রেংথ বলতে বোঝাচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টটা আছে কন্টেন্টের লেন্থ ভালো, মানে 1000+ ওয়ার্ডের কন্টেন্ট লেখা আছে, লেন্থ ভালো আছে, কিন্তু সেখানে প্রপার ইনফরমেশন দিয়ে কন্টেন্টটা লেখা নাই, প্রপার ইনফরমেশন বা প্রপার রিসোর্স দিয়ে কন্টেন্টটা ভালোভাবে লেখা নাই। সো যেহেতু লেখা নাই তার মানে এই কন্টেন্টের স্ট্রেংথ কি অলরেডি অনেক কম না? আপনি যত বেশি ওয়ার্ডেরই কন্টেন্ট লিখেন না কেন, সেখানে যদি প্রপার ইনফরমেশন না থাকে কন্টেন্টের স্কোর কিন্তু ভালো আসবে না কখনোই। তো কাইন্ড অফ হচ্ছে কি আপনি যদি সেখানে গরু রচনা লিখেন কোনো লাভ নাই। হ্যাঁ, গরু রচনা কি ছিল যে প্রথম 2-3 লাইন গরুর এটা ওটা আছে, এরপরে
টেনে নিয়ে গেছে যে গরু তো কুমিরে খেয়ে ফেলছে, গরু তারপর ওখানে ভেসে গেছে, অনেক কিছু আমরা বলছি। সো এটা হয়তো আমরা স্কুল কলেজে করে আসতে পারছি, বাট গুগলের সাথে এই কাজটা করা যাবে না। হ্যাঁ, সো যখন আপনি অ্যাকচুয়ালি একটা কন্টেন্ট লিখছেন সেখানে প্রপার রিসোর্স দিয়ে আমাদের কন্টেন্টটা লিখতে হবে। তো এখানে বলা হয়েছে, আপনি দেখলেন যে কথার কথা ডিজিটাল মার্কেটিং, এটা আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে ইউজ করছি, যে ডিজিটাল মার্কেটিংয়ের পেজে গিয়ে দেখলেন যে কন্টেন্ট অনেক কিছুই লেখা আছে, কিন্তু ডিজিটাল মার্কেটিং বিষয়ে কন্টেন্ট খুব কম লেখা। অ্যান্ড যে কন্টেন্টটা লেখা আছে ম্যাক্সিমাম সেখানে ডুপ্লিকেট ইস্যু পাওয়া যাচ্ছে, মানে অন্য সাইট থেকে কপি করে আনছে বা ভালোভাবে লেখা নাই। তাহলে এই ক্ষেত্রে আপনার সাজেশন কি হওয়া উচিত? যদি আপনি এরকম একটা প্রবলেম দেখেন ক্লায়েন্টের, তাহলে আপনি তাকে কি সাজেশন দিবেন? মানে নতুন করে কন্টেন্টটা লিখতে হবে। আচ্ছা, আর কি কি সলিউশন হতে পারে? চেঞ্জ করতেই হবে। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা এরকম যে কন্টেন্টটা যদি প্রপারলি না থাকে, আমরা স্বাভাবিকভাবে বলবো যে তুমি তোমার কন্টেন্টটা চেঞ্জ করে ফেলো। সো যখন আপনি বলবেন যে তুমি তোমার কন্টেন্টটা চেঞ্জ করে ফেলো, সাথে সাথে সে পালায় যাবে ক্লায়েন্ট। সো কেন পালায় যাবে? রিজনটা হচ্ছে এই যে সে কন্টেন্টটা লিখছে পুরাটা, অ্যান্ড সে তো কোনো একজন রাইটারকে দিয়ে কন্টেন্ট লিখেছে, যে হচ্ছে গিয়ে প্রফেশনাল রাইটার। সো প্রফেশনাল রাইটাররা কিন্তু এক একটা কন্টেন্ট লেখার জন্য বেশ ভালো অ্যামাউন্টের চার্জ করে। যেমন ওরা 500 থেকে 700 ওয়ার্ডের কন্টেন্ট লেখার জন্য $35 থেকে $40 প্লাস ওরা চার্জ করে। হ্যাঁ, সো খুবই হাই অ্যামাউন্ট চার্জ করতেছে। তো অনেকেই কিন্তু হচ্ছে গিয়ে এই অ্যামাউন্টটা বিয়ার করতে করতে অনেকের প্রবলেম হয়ে যায়। তার মধ্যে যদি আপনি বলেন যে আপনার কন্টেন্টের এরকম প্রবলেম আছে, ও সাথে সাথেই চলে যাবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আপনি তাকে সলিউশন বলতে পারেন যে তোমার কন্টেন্টে যেহেতু এরকম প্রবলেম আছে, আইদার হচ্ছে তুমি কন্টেন্টটা চেঞ্জ করতে পারো, যদি চেঞ্জ না করতে চাও তাহলে আপনি তাকে সেকেন্ড সলিউশন দেন। সো সেকেন্ড সলিউশনে বলবেন যে তুমি অ্যাডিশনাল 200 থেকে 250 ওয়ার্ড অ্যাড করো। মানে ঠিক আছে, তুমি যা লিখছো খালি এক্সট্রা 200-250 ওয়ার্ড অ্যাড করে নাও, তোমাকে আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। সো এক্সট্রা 200-250 ওয়ার্ড অ্যাড করে নাও, এবং সেখানে ফোকাস কিওয়ার্ড কি হবে এটা আমরা বলে দিব যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এই কিওয়ার্ডের উপর ফোকাস করে আরও 200 থেকে 250 ওয়ার্ড তুমি লিখে নাও। সো অনেক ক্ষেত্রে যেটা হয় যে এতটুকু কন্টেন্ট লেখানোর জন্য তো খুব বেশি অ্যামাউন্ট তাকে খরচ করতে হচ্ছে না, বা পুরাটা আবার তাকে বিয়ার করতে হচ্ছে না। সো অনেকে এটা সেকেন্ড সলিউশনটা নিতে পারে, বাট তাকে আপনি দুইটা পথ বলবেন যে তোমার যেটা মনে হবে আমি তোমার জন্য সেটাই করব। যখন নিজের থেকে সলিউশন দিতে গেলে এরপরে কিন্তু ওরা প্রবলেম করা শুরু করে। হ্যাঁ, সো এখান থেকে বলবেন যে যা লেখা আছে তার সাথে আরও 200-250 ওয়ার্ড অ্যাড করে নাও, এবং কোন কিওয়ার্ডের উপর ফোকাস করে লিখতে হবে কিওয়ার্ডটা আমরা তাকে মেনশন করে দিব। এটা হচ্ছে সলিউশন যদি আমরা দেখি যে কন্টেন্টে প্রপার কোনো ইনফরমেশন দেওয়া নাই। সবাইকে বুঝতে পেরেছি? সো এডিটোরিয়াল স্ট্রেংথ যত বেশি হবে, কখন বেশি হবে? যখন আপনার কন্টেন্টে প্রপার ইনফরমেশন থাকবে এবং ভালো অ্যামাউন্টের রিসোর্স থাকবে, সো বা কন্টেন্টের কোয়ালিটি খুব ভালো হবে, তখনই কিন্তু এটার স্ট্রেংথটা অনেক বেশি আসবে। আচ্ছা, এবার বলছি সেকেন্ড সিচুয়েশন হয় পেজেস উইথ থিন কন্টেন্ট। থিন কন্টেন্ট বলতে বোঝাচ্ছে যেখানে কন্টেন্টের পরিমাণ খুবই অল্প, অর্থাৎ যে ওয়েবসাইটে যতটুকু কন্টেন্ট থাকার দরকার ছিল তার চেয়ে অনেক কম পরিমাণে আছে, এটাও কিন্তু রাখা যাবে না। সো আমাদের কিন্তু হচ্ছে এক একটা ওয়েবসাইটের জন্য এক এক রকম অ্যামাউন্টের কন্টেন্ট লিখতে হবে। তো আপনারা একটু নোট করে রাখতে পারেন যে সার্ভিস এবং ই কমার্স ওয়েবসাইট, সার্ভিস এবং কোম্পানি ওয়েবসাইট, সার্ভিস এবং কোম্পানি, সার্ভিস এবং কোম্পানি ওয়েবসাইটের জন্য 500 থেকে 700 ওয়ার্ড, সার্ভিস এবং কোম্পানি ওয়েবসাইটের জন্য 500 থেকে 700 ওয়ার্ড, ই কমার্স ওয়েবসাইটের জন্য 200 থেকে 300 ওয়ার্ড, ই কমার্স ওয়েবসাইটের জন্য 200 থেকে 300 ওয়ার্ড, অ্যাফিলিয়েট অর ব্লগ সাইটের জন্য, অ্যাফিলিয়েট অর ব্লগ সাইটের জন্য মিনিমাম 1000 প্লাস, অ্যাফিলিয়েট অর ব্লগ সাইটের জন্য মিনিমাম 1000 প্লাস।
সো আপনার ওয়েবসাইটের ধরন অনুযায়ী কিন্তু ওই পরিমাণের কন্টেন্টটা লিখতে হবে। সো আপনি দেখলেন যে যেখানে 1000 ওয়ার্ড লেখার কথা ছিল সেখানে মাত্র 500 ওয়ার্ড লেখা, তাহলে কি এটা ঠিক আছে? ঠিক নাই। হ্যাঁ, সো এখান থেকে আমরা বলে দিব যে ডিজিটাল মার্কেটিং যেহেতু এটা একটা সার্ভিস পেজ, আমরা তাকে বলে দিব যে তুমি আরও অ্যাডিশনাল 500 থেকে 700 ওয়ার্ড অ্যাড করে নাও, অ্যান্ড এই 500 থেকে 700 ওয়ার্ডের কন্টেন্টে কোন কিওয়ার্ডের উপর ফোকাস করে লিখতে হবে এটাও আমরা তাকে বলে দিব যে তুমি এই কিওয়ার্ডের উপর ফোকাস করে আরও 500 থেকে 700 বা 200-300 বা যতটুকু লাগে অ্যাডিশনাল ওয়ার্ডের লিমিটটা আমরা বলে দিব। সো আগে আর কি দেখতে হবে যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা কী টাইপের, অ্যান্ড সেই অনুযায়ী আমাদেরকে সলিউশনটা দিয়ে দিতে হবে যে সে কত ওয়ার্ডের কন্টেন্ট লিখবে। না, সব সময় ঠিক থাকে না, অনেকে ঠিক থাকতে পারে, অনেকে ঠিক নাও থাকতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাজেশন দিতে হবে। কন্টেন্টের ওয়ার্ড লিমিট এগুলা হ্যাঁ মধ্যেই ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, এর বেশি কম হলে সমস্যা। মানে কম হওয়া যাবে না, বেশি হলে প্রবলেম নাই, বেশি হলে গুগল খুশি, বাট কম হওয়া যাবে না। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে আসি ল্যান্ডিং পেজ। হ্যাঁ, সো ল্যান্ডিং পেজ বলতে কি বোঝায় বলেন? এক্স্যাক্টলি। সো কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর আমরা ওয়েবসাইটের যে পেজটাতে ল্যান্ড করতেছি সেটা ওই কিওয়ার্ডের ল্যান্ডিং পেজ। এখন একটা সিনারিও হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলছে যে তুমি গ্রাফিক ডিজাইন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করো বা এই কিওয়ার্ডটা তুমি র্যাঙ্কে এনে দাও। ক্লায়েন্ট আপনাকে নতুন একটা কিওয়ার্ড দিছে। সো সবার আগে যে কাজটা করবেন, ক্লায়েন্ট যদি আপনাকে কোনো কিওয়ার্ড দেয় যে তুমি এই কিওয়ার্ডটা র্যাঙ্কে এনে দাও, সবার আগে যে কাজটা করতে হয় কিওয়ার্ড ম্যাপিং করতে হয়। কিওয়ার্ড ম্যাপিং করতে হয়, কিওয়ার্ড ম্যাপিং। হ্যাঁ, এই টার্মসটা খুব দরকার এসইওর জন্য, কিওয়ার্ড ম্যাপিং। হ্যাঁ, কিওয়ার্ড ম্যাপিং। সো কিওয়ার্ড ম্যাপিং বলতে বোঝায় আপনি যে কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কে আসতে চাচ্ছেন সেটা আপনি কোন পেজে টার্গেট করবেন। যে কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কে আসতে চাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটের কোন পেজে টার্গেট করবেন, কোন পেজে বসাবেন। সো এই জিনিসটা ফিক্স করাকে কিওয়ার্ড ম্যাপিং বলা হচ্ছে, যে এই কিওয়ার্ডটা এই পেজে বসবে, 2 নাম্বার কিওয়ার্ডটা এই পেজে বসবে। সো এভাবে করে আমাদেরকে কিওয়ার্ড ম্যাপিং করতে হয় বা জায়গা ফিক্স করে নিতে হয়। সো সবার আগে আপনাকে দেখতে হবে আমাকে যে গ্রাফিক ডিজাইন কিওয়ার্ডটা দিছে এটা আমার ওয়েবসাইটের কোনো পেজে বসানোর মতো আছে কিনা। একটু দেখেন তো কোনো পেজে কি আমি গ্রাফিক ডিজাইন কিওয়ার্ড বসায় লিখতে পারবো? এরকম কোনো পেজ আছে কি? এরকম কোনো পেজ কিন্তু নাই। সো আমাদেরকে এখন যেটা করতে হবে, গ্রাফিক ডিজাইনের উপর আলাদা একটা পেজ করতে হবে না, যেমনটা আমরা ডিজিটাল মার্কেটিংয়ের উপর আলাদা পেজ করছি। সো সেখানে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট আমি বসাইছি, বাট আমার যেখানে গ্রাফিক ডিজাইন আছে আমি তো এরকম কোনো আলাদা পেজ নাই বা ডেডিকেটেড পেজ নাই। সো সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো, সো আমরা এখানে বলে দিছি যে তোমাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে, পেজের নাম হবে গ্রাফিক ডিজাইন কোর্স, অ্যান্ড সেখানে 500 থেকে 700 ওয়ার্ডের কন্টেন্ট অ্যাড করতে হবে। পেজের লিঙ্ক কি হবে এটাও আমরা বলে দিব, অ্যান্ড H1 ট্যাগ বা পোস্ট টাইটেল কি হবে এটাও আমরা তাকে মেনশন করে দিব বা সাজেশন দিয়ে দিব। অর্থাৎ পুরোপুরি হচ্ছে একটা পেজের জন্য যা যা সাজেশন দরকার হয় সেটা আমরা তাকে বলে দেব। অ্যান্ড এই কন্টেন্ট রাইটিংয়ের কাজটা আসলে কারা করবে? সো যদি হচ্ছে আপনারা করতে চান, ধরেন আপনি ভালো কন্টেন্ট লিখতে পারেন, তাহলে আপনি কাজটা নিতে পারেন, অ্যান্ড অবশ্যই এটার জন্য আলাদা পেমেন্ট নেবেন। কন্টেন্ট রাইটিংয়ে টোটালি কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ হ্যাঁ, এসইওর সাথে রিলেটেড অবশ্যই, বাট এটার কাজ তো আলাদা, আপনি শুধু লিখতে হবে। সো কন্টেন্ট রাইটিংয়ের জন্য আপনি আলাদা চার্জ নিতে পারবেন। সো যদি আপনি করেন তাহলে তো হলো, আর যদি না হয় তাহলে সে কোনো রাইটারকে দিয়ে লিখাবে। ঠিক আছে? সো রাইটার কিন্তু আপনার এই সাজেশন দেখে কন্টেন্ট লিখবে, আপনার সাজেশন অনুযায়ী সে কন্টেন্ট লিখে দিবে যে কত ওয়ার্ড, টাইটেল কি হবে, কি টাইপের কিওয়ার্ড হবে। সো সব কিছু আপনি রাইটারকে আপনি বুঝাই দিতে পারবেন বা ক্লায়েন্টকে আপনি বুঝাই দিতে পারবেন। সো কিওয়ার্ড ম্যাপিং হচ্ছে যে কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করছি সেটা কোন পেজে টার্গেট করতেছি। হ্যাঁ, সো এই জিনিসটাকে ফিক্স করাকে কিওয়ার্ড ম্যাপিং বলা হচ্ছে। সো
তো সবার আগে দেখতে হবে আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব এই রিলেটেড কোনো পেজ আছে কিনা। তো যদি পেজ থাকে তাহলে ভালো, বলবো যে এই পেজে কিওয়ার্ডটা বসাও, যদি কন্টেন্ট সব কিছু ঠিক থাকে তাহলে তো ওকে। বাট যদি দেখি যে কোনো পেজ নাই তাহলে আমাদেরকে সাজেশন দিতে হবে যে নতুন করে পেজ ক্রিয়েট করো, এত ওয়ার্ডের কন্টেন্ট লিখো, পোস্ট টাইটেল সব কিছু আমরা তাকে বলে দিই। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছি? ক্লিয়ার সবাই? আচ্ছা, সো এইটাই ছিল আর কি ওভারঅল এসইও সেটআপ গাইডলাইন পার্ট 2তে, যেখানে আমরা আসলে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আমরা আর কি বলে দিতে হবে অ্যান্ড সাজেশন প্রোভাইড করতে হবে। সো এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ওভারঅল এসইও সেটআপ গাইডলাইন থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন এখন। আর তো কোনো প্রবলেম নাই। লাস্ট ক্লাসের কিছু কোশ্চেন ছিল। বলুন। আমাদের যে মেটা ডেসক্রিপশনের যে 150 থেকে 200 লিমিটটা দেওয়া হয়েছে, তো 150 কম হইলে ঠিক আছে নাকি? না, না। 40 45 হলেও হবে না? 40-45 হবে না সেটা না, বাট এত কম না হওয়াটাই ভালো। হ্যাঁ, আপু আমি দেখছি যে ওয়ার্ডপ্রেসে 141 পর্যন্ত সবুজ দেখায়, 142 এ গেলে তখন কমন হয়। ওটা দেখাক, প্রবলেম নেই। ও আচ্ছা, তার মানে 150 থেকে 200 রাখতে হবে। 200 রাখতে হবে। গুগল আপনাকে যেটা বলছে ওইটাই আপনি ফলো করেন, কারণ ওটা তো একটা প্লাগইন, সিম্পলি প্লাগইন ডেফিনেটলি ও যেটা করবে ওর অ্যালগোরিদম অনুযায়ী বলবে যে তোমার এটা ফিক্স না, এটা ফিক্স করো। সো সব কিছু আমরা প্লাগইনেরটা শুনবো না, যেগুলো গুগল আমাদেরকে একদম মেনশন করে বলে দিছে সেটা আমরা ফলো করব। সো ওখানে প্রবলেম নেই। মেটা টাইটেলের ক্ষেত্রে এই যে গভর্নমেন্ট ওয়ার্ডটা তো অনেক বড় হয়, সেই ক্ষেত্রে কি গভ ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি যাবে। সো গভ এর পরে কি আবার ডটটা দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অল রাইটস রিজার্ভ, এগুলো তো আমরা কপি করে বসালাম, এগুলো হচ্ছে মোটামুটি সব সাইটের জন্যই কমন, এগুলো কি ডুপ্লিকেট সেটা আসবে? বুঝিনা, অল সাইট বলতে অল বুঝিনা। রাইটস রিজার্ভ আমাদের যে ফুডারে গিয়ে যে ও আচ্ছা, না না, এগুলো কোনো কপিরাইট ইস্যুতে পড়বে না। আপনার কপিরাইট ইস্যু পড়বে শুধুমাত্র হচ্ছে বডি পার্টের কন্টেন্ট। ঠিক আছে, মানে এই বডিটাকে চেঞ্জ করা যাবে অফলাইন পেজে, ওয়েবসাইটে যেটা করতেছি এটা তো অফলাইন, এটা তো আমি মানে বডি চেঞ্জ করবে বলতে বুঝিনা, মানে এই ছবিটা চেঞ্জ করতে চাচ্ছেন? আচ্ছা, এই ছবি চেঞ্জ করতে হলে আপনাকে থিম ডেভেলপার হইতে হবে। ট্রাই করছিলাম তো পারি না এখন। ছবিটার উপরে একটা লেখা আছে, হ্যাঁ, এটা সরানো যাবে, এটা করা যাবে। আচ্ছা, ভালো কথা মনে করছেন, এটার জন্য এই কোডটা দেওয়া আছে। হ্যাঁ, সো আমরা হচ্ছে কোডটা কপি করি, কপি করে আমরা ওয়েবসাইটের কাস্টমাইজে আসি অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা অ্যাডিশনাল সিএসএসে আসব। এখানে এসে শুধু কোডটা পেস্ট করে দিবেন আর পাবলিশ করে দিবেন, চলে গেছে। বোর্ড ছাড়া তো ওদের আরেকটা সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে, করা যায়। কিভাবে করছেন মনে নাই? আচ্ছা, আপনি কি এরকম স্লাইড করে করে যেটা ওটা বলতেছেন? আবার ফুটারে যে জিনিসটা আমরা ডাইভ ওই যে ফুটারে ওইটা জাস্ট কপি পেস্ট করে বসাই দিতে পারি। এটাও করা যায়, ফুটারের তো হচ্ছে আলাদা সেকশনই আছে, বাট আমরা ওখানে করি না কেন, ওখান থেকে অনেক সময় হচ্ছে গিয়ে প্রবলেম করে। সো যার কারণে হচ্ছে আমরা আর কি ভিতরে এডিটর ফাইলটা থেকে আমরা কাজটা করি। হ্যাঁ, ওই লেখা এডিট করে লেখা চেঞ্জ করতে চাই, ওটা কি বলা যায়? মানে কোন লেখা? এখানে ইমেজের উপর যে লেখাটা ছিল ওইটা না, ওটা তো হচ্ছে আমরা যে ব্লগ পোস্ট করছিলাম ওগুলোই আসছিল। সো ব্লগ পোস্টের ভিতরে তো এমনিতেই চেঞ্জ করতে পারবেন। সমস্যা হলো যে ড্রপ ডাউন মেনু নিচে আরেকটা মেনু ডিলিট করতে চাই, হ্যাঁ হ্যাঁ, কি? মার্কেটিং যে হ্যাঁ হ্যাঁ এসইও হ্যাঁ। এসইও চাই, যেটা আরেকটা চাই, হ্যাঁ, করা যাবে। সো আপনি অ্যাপিয়ারেন্স মেনু, সো এখান থেকে হচ্ছে আপনার আরেকটা পেজ লাগবে। সবার আগে হচ্ছে আরেকটা পেজ ক্রিয়েট করে তারপরে করতে হবে। সো আমরা হচ্ছে গিয়ে আরেকটা পেজ ধরেন ক্রিয়েট করলাম। সো এখান থেকে সাপোজ হচ্ছে গিয়ে আমরা লিখছি SMM, আমরা লিখলাম, লিখে আমি পাবলিশ করে দিই। সো পেজ ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে একটা রিলোড দেই। সো রিলোড দেওয়ার পর এবার এখানে SMM চলে আসছে, এটাকে আমরা অ্যাড টু মেনুতে দিই। সো এবার SMMটাকে জাস্ট এই যে মুভ করে এখানে নিয়ে আসলেন। আপনি যদি চান যে এটা এসইওর আন্ডারে বসবে, জাস্ট ডান পাশে সরাই দিবেন, সরে যাবে। ঠিক আছে, সো এটাকে জাস্ট মুভ করে ড্র্যাগ করে আপনাকে বসাতে হবে।
এখন বসছে। এটা আবার আনতে গেলে কি করা হবে? সেম ওয়ে হ্যাঁ সেমই। তো কোডটা পাইতাম কি? দিয়ে পাবলিশ করার পরে চলে গেছে না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইট থেকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো গুগলে এরকম বেশ কিছু আর কি সাইট আছে, সো যেখানে আর কি কোড জেনারেট করা যায়। সো ওখান থেকে জাস্ট কোডটা আনা হয়েছে, কোডটা অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট কোডটা বসাই দিবেন। কি কোনটা ক্রিয়েট করতে? লোগো? লোগো ক্রিয়েট করতে কি প্রবলেম? মানে স্কিপ ক্রপিং? আচ্ছা, এটা হইতে পারে হয়তো আপনার লোগোর ইমেজের সাইজটা ঠিক নাই, যার কারণে হয়তো ওরা নিচ্ছে না। আপনি অন্য কোনো ইমেজ দিয়ে ট্রাই করেন, অন্য কোনো ইমেজ দিয়ে ট্রাই করে দেখেন হয় কি না, হয়ে যাবে। হয়তো যে ইমেজ সাইজের জন্য ওরা নিচ্ছে না। ঠিক আছে, ওই যে কন্টেন্টের ওই 6টা জায়গা আবার একটু বলেন যেখানে কিওয়ার্ড বসানো হবে। আচ্ছা, সো যদি আমরা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে আসতে চাই, কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে আসতে হলে অবশ্যই 6টা জায়গায় ম্যান্ডেটরি কিওয়ার্ডটা বসাতে হবে। সো 6টা জায়গা হচ্ছে, প্রথমটা মেটা টাইটেল, 2 নাম্বার মেটা ডেসক্রিপশন, 3 নাম্বার হেডিং, 3 নাম্বার হেডিং, 4 নাম্বার ইমেজ অল্টার ট্যাগ, ইমেজ অল্টার ট্যাগ, 5 নাম্বার ইউআরএল, 5 নাম্বার ইউআরএল, 6 নাম্বার কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ডস, কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডের ভিতরে। 3 নাম্বার হলো হেডিং, প্রথম 100 ওয়ার্ড, কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডের ভিতরে বসাতে হবে। প্রথম 100 ওয়ার্ডের ভিতরে, প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আর কি কিওয়ার্ডটা থাকতে হবে। কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ডসের ভিতরে কোডটা থাকতে হবে, সরি কিওয়ার্ডটা থাকতে হবে। আচ্ছা, আমি আবার বলছি, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং, ইমেজ অল্টার ট্যাগ, ইউআরএল, কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ডস, এই 6টা জায়গায় থাকবে। আচ্ছা, এটা কি প্রতি পেজের কন্টেন্টের ফার্স্ট 100 এর মধ্যে থাকবে? আবার সিড কিওয়ার্ড গুলো এগুলো থাকতে হবে, কিওয়ার্ড সব থাকতে হবে। আচ্ছা, সো আপনাদের যে কাজটা থাকবে সবাই এখানে, সো আপনাদের যে কাজ থাকবে, সো এসইও সেটআপ গাইডলাইন কিন্তু কেউ সাবমিট করেন নাই এখনো। হ্যাঁ, সো আজকে গত ক্লাসেও তো দেখিয়েছিলাম যে পার্টগুলো, তো বেসিক্যালি আর কি সব পার্টই আর কি থাকবে। সো গত ক্লাসেরটা বলে দিয়েছিলাম, আজকের ক্লাসেরটা হচ্ছে হেডিং। সো হেডিং ট্যাগগুলো আপনারা ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নেবেন। আপনারা যে হেডিং ট্যাগ বসিয়েছেন সেটার ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নেবেন। কিভাবে নেবেন? তো ধরেন আমি হচ্ছে গিয়ে যেখানে আমি চেঞ্জ করছি, ভিউ পেজ সোর্স, ভিউ পেজ সোর্সে যাবেন অ্যান্ড কন্ট্রোল এফ দিয়ে H1। সো আপনারা যে অ্যাকচুয়ালি হেডিং ট্যাগ বসাতে পারছেন এটা আমি দেখব। ঠিক আছে, সো এই পার্ট থেকে একটা স্ক্রিনশট নিলেন, ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নেবেন হেডিংয়ের। আচ্ছা, দেন ইমেজ অল্টার ট্যাগ। সো ইমেজ অল্টার ট্যাগেরও স্ক্রিনশট আপনারা নেবেন ওয়েবসাইট থেকে। সো যেটা লিখে আপনারা অ্যাকচুয়ালি ইমেজ অল্টার ট্যাগ দিয়েছিলেন, যেমন ছিল হচ্ছে গিয়ে হেডফোন। সো হেডফোন চলে আসে এই যে, জাস্ট এতটুকু পার্টের একটা স্ক্রিনশট নেবেন। সো আমি বুঝতে পারবো যে আপনারা ইমেজ অল্টার ট্যাগ বসাতে পারছেন। হ্যাঁ, সো ভিউ পেজ সোর্স থেকে ইমেজ অল্টার ট্যাগের স্ক্রিনশট হবে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে এডিটোরিয়াল স্ট্রেংথ। এটা কাজ করতে হবে না, জাস্ট আপনারা একটু বুঝে রাখতে পারেন, শিখে রাখতে পারেন। এরপরে হলো HTML সাইট ম্যাপ। HTML সাইট ম্যাপ এটাও আপনারা ওয়েবসাইট থেকে নেবেন। আজকের ম্যাক্সিমাম কাজ আর কি ওয়েবসাইট থেকে স্ক্রিনশট না লাগবে। সো এই যে ফুটার পার্টে আপনারা যে সাইট ম্যাপে যাবেন, সো আমি দেখতে পারবো যে আপনি ফুটার পার্টেও বসাতে পারছেন আর এখানে সাইট ম্যাপের পেজটা আছে। ঠিক আছে, সো পুরাটার একটা ফুটার সহ স্ক্রিনশট নেবেন। প্রথমে হচ্ছে এখানে হেডিং ছিল যেটা ওয়েবসাইট থেকে বসাবেন, ইমেজও ছিল ওয়েবসাইট থেকেই নেবেন, ভিউ পেজ সোর্স থেকে নিয়ে বসাবেন। হ্যাঁ,
দেন সাইট ম্যাপ হচ্ছে আপনারা এখান থেকে স্ক্রিনশটটা নেবেন, সাইট ম্যাপের এই স্ক্রিনশটটা। আচ্ছা, তারপরে কাজ ছিল আমাদের স্ট্রাকচার ডেটা। সো স্ট্রাকচার ডেটার আপনারা বসাবেন যেটা আমরা স্কিমা মার্কআপ দিয়ে চেক করছিলাম, স্কিমা মার্কআপ থেকে আপনারা স্ক্রিনশটটা নেবেন। সো এখানে এসে কোড স্নিপেট, সো কোডটা কপি করে এখানে বসালাম, রান টেস্ট। এই যে জাস্ট এতটুকু পার্টের একটা স্ক্রিনশট হবে, ঠিক আছে। সো স্কিমা মার্কআপের স্ক্রিনশট নেবেন, স্কিমা মার্কআপ ভ্যালিডেটর থেকে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন, মানে যে যে জায়গাতে গিয়ে আমরা কাজ করছি ওই জায়গাগুলোর স্ক্রিনশট আপনারা নেবেন। তারপরে হচ্ছে ব্রোকেন লিঙ্ক, যেখানে আপনারা লিঙ্ক বসাইছেন নতুন করে, জাস্ট ওই অংশটুকুর আপনারা স্ক্রিনশট নেবেন। সো আমরা হচ্ছে কি লিঙ্ক এটাতে বসিয়েছিলাম, এই যে আপনি যে এখানে একটা লিঙ্ক বসাতে পারছেন এটার একটা স্ক্রিনশট হবে। ব্রোকেন ইমেজ দরকার নেই, এটা তো অলরেডি বসাইতেই পারছেন, আর বাকিগুলা দরকার নাই, ঠিক আছে। সো টোটাল হচ্ছে আগের দিনের ক্লাস, মানে যতগুলা ছিল ক্যানোনিক্যাল, টাইটেল, ডেসক্রিপশন, দেন হেডিং, যতগুলা ছিল প্রত্যেকটার শুধু ওয়ার্ড ফাইল থেকে স্ক্রিনশট নিয়ে প্লাস ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিয়ে তারপরে গ্রুপে একবারে আপলোড করে দিবেন। কেউ কাইন্ডলি হচ্ছে কি জিপ করে আপলোড করবেন না, আলাদা আলাদাভাবে স্ক্রিনশট আপলোড করারই জায়গা আছে, মানে ইমেজ আপলোড করারই অপশন আছে। এই যে অ্যাড ফটো অর ভিডিও, জাস্ট আপনি হচ্ছে অ্যাড ফটো অর ভিডিওতে গিয়ে ফটোগুলো সিলেক্ট করে দিবেন। কেউ জিপ করবেন না বা অন্য কোনো কিছু করবেন না, হ্যাঁ না, ওয়ার্ড ফাইল থেকে স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে আপনারা ইমেজ আকারে সেটা আপলোড করবেন, স্ক্রিনশট নিয়ে আপলোড করবেন। ম্যাম, আমরা হাইপারলিংক করলাম ওই যে সাইট ম্যাপের পেজগুলোর জন্য, সেটা হচ্ছে ওয়েবসাইটের ভেতরে কি কিভাবে লিংক হয়? আমরা তো ফার্স্টে এটা সাইট করে হাইপারলিংক করে ওয়ার্ডের ভেতরে আছে যে লিংক বানানো, সেটা পেজের মধ্যে কিভাবে মানে ওয়ার্ড ফাইলে কিভাবে করা হয়েছে? ওয়ার্ড ফাইলটা বুঝছি, হ্যাঁ, সেটা পেজে হচ্ছে কিভাবে আবার ওই আমি তো শুধু কপি পেস্ট করে দিছি। ওই ইয়েটা কপি পেস্ট করলে আবার লিংক হ্যাঁ। চলে আসবে। হুম, আপনি ট্রাই করে দেখতে পারেন আসলেই হয় কিনা, এখন ট্রাই করে দেখতে পারেন। কিওয়ার্ড ম্যাপিং এর টুলটার কাজ কি মূলত? হুম, কিওয়ার্ড ম্যাপিং যে টুলটা দেখাইলেন সার্চ দিয়ে গুগল, আমি কিওয়ার্ড ম্যাপিং এর কোনো টুলই দেখাইনি। না যেটা সার্চ দিলেন ওইটার কাজ কি, কেন সার্চ কি দেখাইতে গেছে? জাস্ট দেখানোর জন্য, আর কিছু না। সো ওখানে কিওয়ার্ড ম্যাপিং নামের যে একটা টার্মস আছে, জাস্ট এটা দেখানোর জন্য, আর কিছু না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এবার যে জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব সেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, সেটা হচ্ছে যে আলটিমেটলি আমরা একটা ওয়েবসাইটের জন্য কাজ করছি, তাই না? সো সবাইকে একটা ওয়েবসাইটের লিস্ট দেওয়া হয়েছে, আপনারা সেই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করছেন, অডিটও করছেন। সো এরপরে এই যে আপনাদেরকে এই প্রজেক্টগুলো দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছিল? যাতে করে এই ওয়েবসাইটদেরকে আপনারা প্রপোজাল পাঠাতে পারেন এসইওর কাজের জন্য। এসইওর কাজের জন্য আপনারা যেন প্রপোজাল পাঠাতে পারেন। কেন ওদেরকে প্রপোজাল পাঠাবেন? এক হচ্ছে শুধুমাত্র মার্কেট প্লেস ডিপেন্ডেন্ট যদি হন অনেক বেশি পিছায় পড়বেন অ্যান্ড সবচেয়ে বড় বোকামির কাজ করবেন। সো শুধুমাত্র মার্কেট প্লেসে আটকে না থেকে আমরা যদি নিজেরা ক্লায়েন্টদের আউটরিচ করি, সো সেখান থেকে কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের এবং লং প্রজেক্টের কাজ পাওয়া পসিবল। মার্কেট প্লেসে যেটা, সেখানে আপনার লিমিটেড অ্যামাউন্ট থাকে, বাট যখন আপনি হচ্ছে কি নিজের থেকে ক্লায়েন্ট আউটরিচ করতেছেন, সেখানে কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের কাজ নিতে পারছেন। ইভেন এরকমও হতে পারে তারা হয়তো আপনাকে পার্মানেন্ট বেসিসে হায়ার করেও নিতে পারে যদি আপনি প্রথমে ভালো পারফরমেন্স দেখান সেই ক্ষেত্রে। সো এই যে আপনাদের ওয়েবসাইটের লিস্টগুলো দেওয়া হয়েছিল, এই প্রত্যেকটা ওয়েবসাইটকে, মানে আপনারা যে ওয়েবসাইট নিয়ে কাজ করছেন তাদেরকে আপনারা সেলস প্রপোজাল পাঠাবেন। তাদের ওয়েবসাইটের এসইওর কাজ করার জন্য আপনারা প্রপোজাল পাঠাবেন, কারণ তাদের যে ওয়েবসাইটগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই আইদার র্যাঙ্কের বাহিরে বা হচ্ছে গিয়ে র্যাঙ্কের শেষের দিকে আছে, এরকম সাইট দেওয়া হয়েছে। এটা হয়তো আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে গিয়েই বুঝতে পারছেন যে ম্যাক্সিমামেরই র্যাঙ্ক নাম্বার আসে না বা অবস্থা খুব বাজে। সো যার অবস্থা খুব বাজে, আপনার কি সেখান থেকে কাজ পাওয়ার পসিবিলিটি বেশি, কারণ তার তো অ্যাকচুয়ালি এসইওর সার্ভিস দরকার, তাই না? সো সেক্ষেত্রে যদি আপনি তাকে এই এসইওর কাজটা করে দিতে পারেন,
আপনি কিন্তু বেশ কি বলে যে লম্বা একটা লেন্দি প্রজেক্টের কাজ করতে পারতেছেন এবং বেশ ভালো একটা অ্যামাউন্টের কাজও করতে পারতেছেন। সো এই ক্ষেত্রে যদি বলি যে এই ধরনের ডিরেক্ট ক্লায়েন্ট যাদেরকে আমরা ডিরেক্টলি অ্যাপ্রোচ করতেছি, এই ধরনের ডিরেক্ট ক্লায়েন্টের জন্য যদি আপনারা কাজ করতে যান, ওরা মিনিমাম হলেও আপনাকে তারা $300 প্লাস পে করবে। $300 খুব কম রেঞ্জ, আমি বলছি অ্যাভারেজ রেঞ্জই হয় $600-700। এই কাজগুলোর এই যে হচ্ছে গিয়ে এসইওর কাজগুলো হচ্ছে, এগুলোর অ্যাভারেজ রেঞ্জই আসে হচ্ছে গিয়ে $600-700 কাজ। সো আপনারা যদি হচ্ছে গিয়ে এরকম একজন ক্লায়েন্টের কাজ যদি আপনারা পেয়ে যান, সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স হবে যে একটা প্রজেক্ট কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত হ্যান্ডেল করতে হয় স্টেপ বাই স্টেপ, এই কাজটার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সো এখন বলতে হবে যে মাত্র তো হচ্ছে গিয়ে আমরা 3টা ক্লাস করছি, এসইওর পুরো কাজ তো জানি না। এখানেও বিষয় হলো আপনি যে প্রপোজাল পাঠাবেন সাথে সাথে কি আপনাকে কাজে নিবে? সো আমরা যে জবের জন্য সিভি পাঠাই সাথে সাথেই কি জব হয়ে যায়? টাইম লাগে না? টাইম লাগে। সো এক্ষেত্রেও কিন্তু ওই টাইমটা আপনাকে দিতে হবে। অ্যান্ড শুধুমাত্র যে ওই ওয়েবসাইটকেই আপনারা পাঠাবেন সেটা না, আপনার চাইলে নিজ তাগিদেই এই কাজটা করতে পারেন। লাইক আপনি এখানে কোনো কিওয়ার্ড নেন, ক্লিনিং সার্ভিস ইউএসএ লিখার পর এবার দেখেন যে কাদের ওয়েবসাইটটা হচ্ছে কি একদম লাস্টের দিকে আছে বা র্যাঙ্কের বাহিরে চলে গেছে, আপনি তো চাইলে সেখান থেকে যে কোনো একটা সাইট পিক করে তাদেরকে প্রপোজাল পাঠাইতে পারেন। হ্যাঁ, ডেফিনেটলি ইমেইলের মাধ্যমে। হ্যাঁ, সো আমরা প্রেফার করব হচ্ছে ইমেইলের মাধ্যমে করা। অনেক সাইটে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে না। যদি ইমেল অ্যাড্রেস দেওয়া না থাকে, অনেকের কিন্তু ফেসবুক, টুইটার বা লিঙ্কডইন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দেওয়া থাকে, সেখানে আপনি তাদেরকে ডিরেক্টলি ইনবক্সে আপনার প্রপোজালটা পাঠিয়ে দিতে পারবেন। সো এবার একটু আমরা দেখে নিই যে কিভাবে আমরা এসইও সেলস প্রপোজাল প্রিপেয়ার করতে পারি। সো যেহেতু তাদেরকে আমরা ডিরেক্টলি অ্যাপ্রোচ করছি, অবশ্যই আমাদের মধ্যেও সেই প্রফেশনাল অ্যাপ্রোচ থাকতে হবে। আপনি যদি সরাসরি গিয়ে বলেন যে তোমার হচ্ছে গিয়ে ওয়েবসাইটের অবস্থা তো দেখলাম যে হচ্ছে গিয়ে খুবই খারাপ অবস্থা, আমি তোমার ওয়েবসাইটের এসইওর কাজ করতে চাই, কাইন্ডলি আমাকে কাজটা দাও, দিবে? আপনি তাকে কোনো ডেটা দিলেন না, তাকে কোনো ফাইল দিলেন না, সে আপনার কথা কি বিশ্বাস করবে? ঠিক আছে। সো তাদের সাথে যদি আপনার কাজ করতে হয়, আপনার দিক থেকেও সে প্রফেশনাল অ্যাপ্রোচটা থাকতে হবে। হ্যাঁ, সো আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ফাইনাল সিলেকশন ক্লাসে আমরা প্যাকেজ সহ দেখছিলাম যে এই কোন প্যাকেজে কী টাইপের হচ্ছে গিয়ে আমরা কিওয়ার্ড দিচ্ছি। সো ওই কাজগুলো কিন্তু আমরা সেলস প্রপোজাল পাঠানোর জন্যই আমরা করছি। সো সেলস প্রপোজালটা আমরা কখন পাঠাবো? আপনি র্যান্ডমলি একটা সাইট পিক করলেন, তার জন্য কিওয়ার্ড রিসার্চ এবং অডিট করে তারপর সেলস প্রপোজাল পাঠাতে হয়। সেলস প্রপোজাল পাঠানোর পর সে যদি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করে এবং সে যদি আপনাকে হায়ার করে, এরপর ধাপ থেকে আপনার কাজ শুরু হবে, মানে এসইও গাইডলাইন থেকে আপনার কাজ শুরু হবে। দুইটা রিপোর্ট পাঠাবো, একটা কিওয়ার্ড রিসার্চের আর একটা অডিটের। দুইটা রিপোর্ট আলাদা পাঠাতে হবে না, একটা রিপোর্টের ভিতরেই থাকবে। যে প্যাকেজে যে টেমপ্লেটটা সো কিভাবে করতে হবে আমি এটা এখনো দেখাইনি, আমি এটা আসতেছি। হ্যাঁ, সো এটাই বলছিলাম যে সবসময় কিওয়ার্ড রিসার্চ এবং অডিট করার পর এসইও সেলস প্রপোজাল পাঠাতে হয়। কারণ আপনি যদি গাইডলাইন সহ পাঠায় তো লাভ নাই, আপনার কাছে তো সাইটের অ্যাক্সেস নাই বা সে তো আপনাকে হায়ার করে নাই। হায়ার করার পর তার জন্য আপনি গাইডলাইনের কাজ শুরু করবেন। বাট র্যান্ডমলি হচ্ছে কি আপনি ওয়েবসাইটগুলোর জন্য জাস্ট কিওয়ার্ড রিসার্চ অডিট করে তাদেরকে প্রপোজালটা পাঠিয়ে দিবেন। অ্যান্ড এটা কিন্তু আপনার সিভি পাঠানোর মতো হবে। আপনি জাস্ট র্যান্ডমলি ধরেন প্রতি মাসে টার্গেট করলেন আমি 3টা ওয়েবসাইটের জন্য আমি প্রিপেয়ার করব। সো এই 3টা ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ অডিট করে প্রপোজাল বানিয়ে তারপরে তাকে সেটা পাঠাতে হবে। সো এবার একটু আমরা দেখে নেই যে আমরা প্রপোজাল কিভাবে আমরা সো এবার দেখেন এখানে বেসিক্যালি এটা ওয়ার্ড ফাইলে আমরা এটা প্রিপেয়ার করছি। সো এখানে প্রথমে একটা হেডিং দিছি এসইও অডিট রিপোর্ট অ্যান্ড সেলস প্রপোজাল বা এসইও সেলস প্রপোজাল, এভাবে লিখলেও হবে। সো শুরুতে হচ্ছে আপনার ডোমেইন অ্যাড্রেস বসবে। ডোমেইন অ্যাড্রেস হচ্ছে কথার কথা dm2419.com, এটা ডোমেইন অ্যাড্রেস। সো পুরাটা এভাবে বসাতে হবে dm2419.com এবং অবশ্যই ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিবেন, প্রথম লেটারটা যেন অবশ্যই আপার কেস হয়। ডেট বসাবেন। তার আগে আমি বলবো ডোমেইন অ্যাড্রেসের নিচে ওই ওয়েবসাইটের মেইল অ্যাড্রেসও বসাবেন। যদি তাদের মেইল অ্যাড্রেস থাকে তাহলে ওই ওয়েবসাইটের মেইল অ্যাড্রেস বসাবেন। এবার নিচে এখানে আছে সেন্ডার কোম্পানি অর নেম, তার মানে এখানে কার কথা বলা হচ্ছে বলেন তো? আপনাদের। যেহেতু আপনারা পাঠাচ্ছেন, এখানে যদি আপনাদের কোম্পানি থাকে কোম্পানির নাম,
কোম্পানি যদি না থাকে তাহলে আপনাদের নাম বসাতে হবে, আপনাদের ইমেল অ্যাড্রেস বসাবেন, ফোন নাম্বার আই গেস দেওয়ার দরকার নেই কারণ তারা তো আপনাকে ডিরেক্টলি ফোনে পাবে না, ঠিক আছে, অথবা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে হলেও যোগাযোগ করতে পারবে, ঠিক আছে, এই জিনিসগুলো থাকবে। পরের পেজে টেবিল অফ কন্টেন্ট রাখা হয়েছে, মানে কোন পেজে কি কি টাইপের কন্টেন্ট বা কি কি টাইপের টপিক আছে এটা আমরা বলে দিছি। সো এখানে যা কিছু আছে আপনাদের কোনো কিছুই চেঞ্জ করা লাগবে না, বাট স্টিল যদি মনে হয় যে না আমি এর চেয়ে আরও বেটার লিখতে পারবো ডেফিনেটলি আপনি করতে পারবেন। ইভেন এটাও আমি আর কি দিয়ে দিচ্ছি যে যদি আপনারা মনে হয় যে না এর চেয়ে আমি বেটার ডিজাইন করে দিতে পারবো অবশ্যই আপনারা এটা করবেন। সো এখানে হচ্ছে কি সিম্পলভাবে ফরম্যাটে আছে, সো আরও খুব সুন্দরভাবে কিন্তু সেলফ প্রপোজাল প্রিপেয়ার করা যায়। হ্যাঁ, তো আপনি এটার জন্য বিভিন্ন সাইট ঘাটাঘাটি করতে পারেন, দেখবেন যে খুব সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া, ওগুলোও ফলো করতে পারেন, কোনো প্রবলেম নাই। সো এখানে যে জায়গাগুলোতে হাইলাইট করা আছে সেই জায়গাগুলোতে কিছু চেঞ্জ করতে হবে, যেমন আপনার নাম বসাতে হবে বা আপনার কোম্পানির নাম বসাতে হবে, বাকিগুলো অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে রাখেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে এখানে আপনাকে এসইও কিওয়ার্ড সাজেশন বা এখানে লিখবেন কিওয়ার্ড রিসার্চ। সো কিওয়ার্ড রিসার্চ লেখার পর নিচে একটা লাইন লিখবেন যে হিয়ার ইজ দ্য লিস্ট অফ কিওয়ার্ড, এভাবে করে লিখে এবার হচ্ছে আপনি যে 30টা কিওয়ার্ড ফাইনালাইজ করছেন ক্লায়েন্টকে 30টা কিওয়ার্ডই দিবেন, এর চেয়ে বেশি দরকার নাই। সো 30টা কিওয়ার্ড হচ্ছে এখানে কিওয়ার্ডগুলো বসবে, তাদের র্যাঙ্ক নাম্বার, সার্চ ভলিউম আর হচ্ছে আপনি যেভাবে প্যাকেজ সেট করেছিলেন সেই প্যাকেজটা বসবে। সো এগুলো হচ্ছে কি আপনি ঠিক যেভাবে রিসার্চ করছিলেন ওই জিনিসটা এখানে বসায় দিবেন। অ্যান্ড অবশ্যই হচ্ছে এখানে কোন ডেটা বসিয়েছেন সেটা ইউএস নাকি অস্ট্রেলিয়া নাকি কানাডা, অবশ্যই এখানে ডেটাগুলো মানে লেখাগুলো চেঞ্জ করে দিবেন অবশ্যই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাকে অডিটটা বসাতে হবে। সো অডিটে হচ্ছে পাশে যে আমরা রেফারেন্স দেই, রেফারেন্স অংশটা দেওয়ার দরকার নাই কারণ ওটা দেওয়া হয়েছে শুধুমাত্র আমার জন্য, আমি যেন আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দেখতে পারি ওখান থেকে। সো ক্লায়েন্টকে তো আর ওটা দেওয়ার দরকার নাই, ক্লায়েন্টকে শুধুমাত্র হচ্ছে রিমার্কস পর্যন্ত দিবেন যে তোমার সাইটের এটা আছে এটা নাই, এটা শুধু আপনাকে বলে দিতে হবে। সো আপনারা অডিট রিপোর্টে যা যা কাজ দেখানো হয়েছে ওই কাজগুলো বা ওই রিপোর্টটা আপনি শুধু এখানে তাকে বলে দিবেন, যা যা আসছে সেটাই বলে দিলেন। ওকে, এরপরে আছে আওয়ার অ্যাপ্রোচ বা যেগুলো আর কি মানে একটু কথাবার্তা, জাস্ট থিওরিটিক্যাল কিছু কথাবার্তা এখানে বলা হয়েছে যে কেন দরকার তার সাইটের জন্য, টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে একটা বিষয় বলে রাখি, প্রাইসিং নামের যে সেকশনটা আছে এই প্রাইসিং সেকশনটা আপনারা বসাবেন টার্মস অ্যান্ড কন্ডিশনের আগে, অর্থাৎ ডেলিভারেবল এই প্যারাটার পরে আপনারা প্রাইসিংটা বসাবেন। প্রাইসিংটা কিভাবে করে বসাবেন, এখানে যেভাবে দেওয়া আছে এইটা বসাবেন না, আপনারা ফাইবারের ফরম্যাটটা ফলো করতে পারেন, fiverr.com। তো এখান থেকে আমি কথার কথা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ না দিয়ে অডিট দিই। কোনো একটা গিগে আমরা চলে আসি, এটাতে চলে আসি। এসইও সার্ভিস একবারে এসইও দিয়ে দেখাই তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। না, এখানে প্রপারলি দেওয়া নাই, সব অপশন নাই। আচ্ছা, এগুলা দিয়ে দেখাই। ওকে, সো এবার দেখেন আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে প্রাইসিংটা কিভাবে করে দেওয়া আছে। সো সবার আগে হচ্ছে কি আপনারা এখানে বসাবেন প্যাকেজ, জিনিসটা আপনারা টেবিল করে নেবেন। সো টেবিল করে এখানে প্রথম কলামে বসবে প্যাকেজ, প্যাকেজের নিচে প্যাকেজের নামগুলো বসবে। সো এসইওর মধ্যে আপনি তাকে কি কি কাজ করে দিচ্ছেন, প্রথমে বসবে কিওয়ার্ড রিসার্চ, তারপরে বসবে হচ্ছে কি ওয়েবসাইট অডিট, সো তারপরে বসাবেন কম্পিটিটর অ্যানালাইসিস, কতজন কম্পিটিটরকে অ্যানালাইসিস করে দিবেন। সো এটা সুবিধা হয় যে আপনাদের কোর্স মডিউল দেওয়া আছে না, কোর্স মডিউলে কিন্তু এসইও টপিকের নাম দেওয়া আছে, সিরিয়াল ওয়াইজ ওই নামগুলোই বসাই দিবেন। ঠিক আছে, জাস্ট ওই নামগুলো বসাবেন, আমি জাস্ট একটু বলে দিচ্ছি, আপনারা জাস্ট ভিডিও দেখে মিলাই নেবেন। কিওয়ার্ড রিসার্চ, এসইও অডিট, তারপর ওয়েবসাইট অডিট, তারপর কম্পিটিটর অ্যানালাইসিস, দেন হচ্ছে এখানে বসবে
অন পেজ এসইও, অন পেজ এসইও, এরপরে বসবে অফ পেজ এসইও, অফ পেজ এসইও বসবে। দেন এখানে ইনক্লুড করা হবে গুগল প্রপার্টিজের নামগুলো, যেমন হচ্ছে গিয়ে গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, গুগল বিজনেস প্রোফাইল, এগুলো প্রত্যেকটার নাম কোর্স মডিউলে আছে। হ্যাঁ, শুধু একটু ভিডিওটা দেখে আপনারা মিলায় নিয়েন। সো এই এসইওর যে আমরা কাজগুলো করছি, জাস্ট এসইওর টপিকগুলোর নাম থাকবে এখানে। সো কিওয়ার্ড রিসার্চ, অডিট, কম্পিটিটর অ্যানালাইসিস, দেন হচ্ছে গিয়ে এখান থেকে অন পেজ এসইও, অফ পেজ এসইও, গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, গুগল বিজনেস প্রোফাইল, এগুলা থাকবে। হ্যাঁ, এবং এখান থেকে আপনার এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এরকম থাকবে। ভিতরের এই লেখাগুলোর কোনো দরকার নাই, শুধু লিখবেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে তাকে কি কি কাজ করে দিবেন। সো মোটামুটি এখানে বলে রাখি যে তিনটাতেই সব কাজ করবেন, বাট পরিমাণ হবে অল্প। যেমন ধরেন বেসিকে কিওয়ার্ড কি সবচেয়ে কম হবে, স্ট্যান্ডার্ডে আরেকটু বেশি, প্রিমিয়ামে আরেকটু বেশি। অডিট তো হচ্ছে গিয়ে মোট সবগুলোর জন্যই লাগবে, এটা ম্যান্ডাটরি। তারপরে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, আপনি কতজন কম্পিটিটরকে অ্যানালাইসিস করবেন, একজন, দুইজন, পাঁচজন এরকমভাবে, নাকি কতগুলা করে, জাস্ট নাম্বারটা এখানে কম বেশি হবে, বাট সবগুলা কাজই কিন্তু আমাকে করে দিতে হবে। সো শুধুমাত্র হচ্ছে এখানে এসইওর টপিকগুলোর নাম লিখবেন আর কি কি কাজ করে দিবেন। কম্পিটিটর কারা, যারা টপে আছে, যারা আপনার কিওয়ার্ড নিয়ে কাজ করছে তারাই আপনার কম্পিটিটর। সার্চ করার পর তার দ্বারা সো আপনি কাজ করতেছেন ক্লিনিং সার্ভিস ইউএসএ, এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন। এই কিওয়ার্ড নিয়ে কি ওরাও কাজ করতেছে না, এই যে ওদের সাইটটা সামনে আসছে। সো প্রথম 10 জনকে আমরা কম্পিটিটর হিসেবে কাউন্ট করি, ঠিক আছে? আচ্ছা, সো এভাবে করে হচ্ছে আপনারা প্রাইসিংটা ঠিক করবেন। প্রাইসিংটা ঠিক এভাবে করে ঠিক করবেন, যেমন এখানে ওরা টিক মার্ক কোনোটাতে দিছে, কোনোটাতে ওরা টিক মার্ক দেয়নি। সো এখানে জাস্ট অ্যামাউন্ট হিসেবে আপনারা বলে দিতে পারেন। সো প্রাইসিংটা এভাবে করে ঠিক করবেন। এরপরে হচ্ছে আপনাদের বাকি যেগুলো আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, পেমেন্ট, তারপরে ওয়ারেন্টি, মানে যা আর কি আছে, এবং যে যে জায়গাগুলোতে যে চেঞ্জ করতে বলা হয়েছে অবশ্যই চেঞ্জ করে তারপরে আপনারা কাজটা করে দিবেন। লাস্টে হচ্ছে গিয়ে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। সো এভাবে করে একটা প্রপোজাল টেমপ্লেট প্রিপেয়ার করতে হবে। আরও ভালো ভালো টেমপ্লেট পাবেন, আমরা যদি সার্চ করি এসইও সেলস প্রপোজাল টেমপ্লেট। সো আমি হচ্ছে কি প্যান্ডাডকের এটা আমি দেখাই, মানে ওদের সেলস প্রপোজালটা খুব সুন্দরভাবে করা। হ্যাঁ, এই যে, সো এটা হচ্ছে কি ওদের সেলস প্রপোজাল এভাবে করে করা। তা এরকম আর কি আরও স্যাম্পল আছে, যে স্যাম্পলটা আপনাদের ভালো লাগে আপনারা সেই অনুযায়ী ডিজাইন করতে পারেন। হ্যাঁ, সেই অনুযায়ী আপনারা ডিজাইন করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। অ্যান্ড অবশ্যই কিন্তু এখানে প্রাইসিংটা একটু বলে রাখি, প্রাইসিং দিতে হবে। সো আপনারা প্রাইসিং স্টার্ট করবেন $300 থেকে, $300 থেকে প্রাইসিং স্টার্ট করবেন, কারণ বেসিকটা হ্যাঁ বেসিক, কারণ এই ধরনের ক্লায়েন্টরা বেশি পে করে, যেহেতু একটা লেন্দি বা লং টার্ম প্রজেক্টে কাজ করবেন। এসইওর কাজ কিন্তু এরকম না যে এক সপ্তাহে শেষ করা যাবে, এটা লেন্দি প্রসেস, এটা চলতেই থাকে। সো লং টার্মের জন্য তারা আপনাকে বেশি পেমেন্ট করবে। কত সময় চলে? কোনো ঠিক নাই। ডেলিভারি টাইমটা কি এটা হচ্ছে তারা আপনাকে ধরেন বলো যে আমি তোমাকে 3 মাসের জন্য হায়ার করলাম বা 5 মাসের জন্য হায়ার করলাম। সো 5 মাসের মধ্যে ধরেন আপনি যদি পজিটিভ কিছু রেজাল্ট দেখাতে পারেন, তারা বলবে যে ঠিক আছে আমি তোমাকে পার্মানেন্টলি হায়ার করে নিলাম। আর নর্মালি হচ্ছে কি যতদিন আপনার ওয়েবসাইট থাকবে এসইওর কাজ করে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে হচ্ছে কি $300 ধরেন, স্ট্যান্ডার্ডে আপনারা রাখলেন হচ্ছে কি $500 বা $600 এরকম, আর প্রিমিয়াম যেটা সেটা তো প্রাইস অনেক বেশি থাকবে। সো আপনার স্টার্টিংটাই হবে $300 থেকে স্টার্টিং। ডেলিভারি টাইমটা দেখলাম ওখানে দেয়া না, ডেলিভারি টাইম দিতে হবে না, এটা তো হচ্ছে গিয়ে মার্কেট প্লেস, তো এই কারণে দেওয়া আছে। বাকিগুলো দেওয়ার দরকার নেই, শুধু হচ্ছে কি প্যাকেজের নাম আর প্রাইসটা বলে দিবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কোনটা? না, টেক্সট করে কোনো লাভ নাই। সো এটা দিতে হবে, অ্যান্ড সাথে হচ্ছে কি অবশ্যই তাকে কিছু কথা বলতে হবে। হ্যাঁ, সো এবার হচ্ছে আপনি যে তাকে মেইল করবেন, ধরেন আপনার প্রপোজালটা, টেমপ্লেটটা বা ফাইলটা আপনি রেডি করা শেষ, এবার কি তাকে ফাইলটা পাঠাতে হবে। সো ফাইলটা পাঠানোর ওয়ে হচ্ছে মেইল।
সো মেইলের ক্ষেত্রে আপনি তাকে কিভাবে অ্যাপ্রোচ করবেন। সো এখানে যদি আমরা লিখি এসইও সেলস প্রপোজাল ইমেল টেমপ্লেট, অর্থাৎ ইমেইলে আপনি কি কি লিখবেন, হ্যাঁ সেটার কিছু স্যাম্পল আপনি পেয়ে যাবেন যে এসইওর জন্য আপনার ইমেইলটা কীরকম লেখা উচিত। এখানে পয়েন্ট বাই পয়েন্ট এক্সপ্লেইনও করা আছে, আবার বেশ কিছু এখানে স্যাম্পলও দেওয়া আছে। আপনি অনেক ধরনের স্যাম্পল পেয়ে যাবেন যে যে কিভাবে করে আসলে আমরা প্রপোজাল ইমেলটা লিখতে পারি। কারণ ইমেলের বডিতে কি লিখছেন এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে গিয়ে নর্মালি জানাতানোভাবে লিখে কোনো লাভ নেই, হ্যাঁ ক্লায়েন্ট আপনি নিতে পারবেন না। সো এখান থেকে হচ্ছে যেমন কিছু স্যাম্পল দেওয়া আছে, আপনি স্যাম্পলগুলো এখানে এই যে কিছু এখানে স্যাম্পল দেওয়া আছে, যা স্যাম্পলগুলো আপনি ফলো করতে পারেন যে কিভাবে করে লেখা যায়। তো একটু হচ্ছে কি নিজেদের রিসার্চ করতে হবে, অনেক এরকম সাইট আছে, হ্যাঁ অনেক সাইট আছে, ওরা বেশ কিছু ফ্রি টেমপ্লেট বা সাজেশন ওরা দিয়ে থাকে, ওটা ফলো করে আপনারা নিজেদের মতো লিখতে পারেন। সো আমি তাও বলে দিচ্ছি যে সেখানে মেইনলি কি কি বিষয় থাকবে এটা আমি একটু বলে দেই, আর বাকিটা তো আপনারা রিসার্চ করবেন অবশ্যই। সো এখান থেকে কম্পোজে আমরা আসি, আচ্ছা লোড হয়ে নিক। আচ্ছা সো কম্পোজে আসার পর 2 তে কি হবে, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস বসাতে হবে। সাবজেক্টে আপনারা লিখবেন এসইও সেলস প্রপোজাল ফর abc.com, এভাবে লিখতে হবে। সাবজেক্ট বাদ দিয়ে যদি ইমেল দেন জীবনেও ওই ইমেলটা ওপেন করবে না কেউ। অ্যান্ড বলতেছি অ্যান্ড এখানে হচ্ছে আমরা বাঙালিরা খুবই বাজে একটা কাজ করি, এটা আসলে বাঙালি না, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান খুবই আনপ্রফেশনাল কাজ করি। সেটা হচ্ছে সাবজেক্ট না দিয়েই আমরা ডিরেক্টলি একটা মেল পাঠাই দিই। সাবজেক্ট অবশ্যই দিতে হবে। সো সাবজেক্টে মেইন কথাটা লিখতে হবে এসইও সেলস প্রপোজাল ফর, কোম্পানির নামটা দিতে হবে যে abc.com, এভাবে করে দিতে হবে। এবার হচ্ছে এখানে আপনি শুরু করবেন ডিয়ার কনসার্ন বা হাই দিয়ে ওই কোম্পানির নাম আপনি দিতে পারেন, যে হাই এবিসি এভাবে করে দিতে পারেন, অথবা হচ্ছে ডিয়ার কনসার্ন এটা লিখতে পারেন। সো ধরেন এখানে লিখলেন হচ্ছে গিয়ে ডিয়ার কনসার্ন, এভাবে করে লিখলেন। এবার হচ্ছে নিচে আপনার বডিতে কি থাকবে। সো প্রথমে আপনি এভাবে স্টার্টিং করবেন যে আমি অনেক দিন ধরে আমি এসইওর কাজ করছি বিভিন্ন ওয়েবসাইটের জন্য এবং তাদের র্যাঙ্কিংয়ের জন্য আমি কাজ করে থাকি। সো পাশাপাশি আমি র্যান্ডমলি বিভিন্ন ওয়েবসাইট পিক করে তাদের জন্য এসইওর সাজেশন প্রোভাইড করে থাকি। সো র্যান্ডমলি ওয়েবসাইট সার্চ করতে গিয়ে তোমার ওয়েবসাইটটা আমার সামনে আসছে এবং তোমার ওয়েবসাইটের জন্য আমি বেশ কিছু এসইওর পয়েন্ট আমি রিসার্চ করছি। সো রিসার্চ করে বিভিন্ন ধরনের ইস্যু ফাইন্ড আউট হয়েছে যেটা আমার কাছে মনে হচ্ছে তোমাকে জানানো দরকার বা তোমাকে অ্যাওয়ার করা দরকার। এবার হচ্ছে আপনি সেকেন্ড প্যারাতে যান। সেকেন্ড প্যারাতে তাকে আপনি প্রবলেমটা বলবেন যে তার সাইড থেকে আপনি কি কি প্রবলেম পাইছেন, প্রবলেম মেনশন করতে হবে। অ্যান্ড অবশ্যই এটাও করবেন যে তার কম্পিটিটর যে তার থেকে আগায় আছে এটা বলবেন। সো এই জিনিসটা কিন্তু একটু সাইকোলজিক্যালি হিট করবে যে আমার কম্পিটিটর আমার চেয়ে আগায় আছে, কোন কোন দিকে আগায় আছে। সো সেকেন্ড প্যারাতে এভাবে বলবেন যে ফার্স্টলি তোমার সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে দেখা গেছে ম্যাক্সিমাম কিওয়ার্ডে তোমার কম্পিটিটরকে পাওয়া যাচ্ছে বাট তোমার সাইটকে পাওয়া যাচ্ছে না, এবং একই সাথে তোমার সাইটের জন্য অডিট করা হয়েছে, অডিট করে বেশ কিছু প্রবলেম ফাইন্ড আউট হয়েছে যার কারণে গুগল তোমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক দিচ্ছে না বা ভালো র্যাঙ্কিংয়ে আসছে না। এবার 3 নম্বর প্যারাতে লিখবেন যে যদি তুমি চাও যে তোমার ওয়েবসাইটটা একটা ভালো র্যাঙ্কিংয়ে আসুক এবং তুমি যদি তোমার প্রবলেম ফিক্স করতে চাও, এক্ষেত্রে আমি তোমাকে হেল্প করতে পারি। জাস্ট এতটুকু লিখে ছেড়ে দিবেন, আর কিছু করতে হবে না। সো আমি হচ্ছে কি জাস্ট কি পয়েন্টগুলো বলছি এটাকে আপনি একটু সুন্দরভাবে সাজিয়ে এলাবোরেটলি আপনারা বলবেন যে কি কি প্রবলেম পাইছেন, অ্যান্ড এই প্রবলেমগুলোর জন্য যে তার সাইটের অ্যাকচুয়ালি ক্ষতি হচ্ছে বা প্রবলেম হচ্ছে এটা আপনাকে হচ্ছে গিয়ে ফোকাস করতে হবে। অ্যান্ড অবশ্যই তাকে ফাইলটা পাঠাবেন হচ্ছে এখানে এই যে অ্যাটাচ ফাইলের একটা অপশন আছে। সো অ্যাটাচ ফাইলে গিয়ে আপনি ফাইলটা ঠিক যেখানে সেভ করেছিলেন ফাইলটা সিলেক্ট করে আপনি আপলোড করে দিবেন এখান থেকে। ফাইলের ফরম্যাটটা কি হবে, এক্সেল, ওয়ার্ড বা পিডিএফ ফরম্যাট পাঠাবেন। সব সময় হচ্ছে গিয়ে আপনি নিজে ওয়ার্ডে প্রিপেয়ার করেন বাট যখন সেভ করবেন পিডিএফে সেভ করবেন।
পিডিএফ ফাইলটা ক্লায়েন্টকে পাঠাবে, কখনোই কাউকে ওয়ার্ড ফাইল পাঠাবেন না, পিডিএফ পাঠাবে। সো এই সেলস প্রপোজালের কাজটা কিন্তু ম্যান্ডাটরি সবাইকেই করতে হয়। সো আমি আপনাদের হচ্ছে গিয়ে টাইম দিচ্ছি যে সেলস প্রপোজালের জন্য আমি আপনাদের 10 দিন সময় দিলাম, হ্যাঁ। সো 10 দিন হচ্ছে গিয়ে অবশ্য ঈদের ছুটির বন্ধের মধ্যে পড়ে গেছে। সো যেদিন হচ্ছে গিয়ে খুলবে আপনাদের একবারে 24 তারিখে খুলবে, তাই না? 24 তারিখে। সো 24 তারিখে সবাই 24 তারিখের ভিতরে সবাই হচ্ছে এসইও সেলস প্রপোজাল ফাইলটা সাবমিট করবেন। মানে আগে হচ্ছে আমাকে করে দেখান, আমি রিভিউ করে ঠিক করে দিব, তারপরে সেটা আপনারা ক্লায়েন্টকে পাঠান, কারণ ক্লায়েন্টকে ভুল পাঠায় তো লাভ নেই। হ্যাঁ, গ্রুপে আপলোড করবেন। সো গ্রুপে হচ্ছে গিয়ে সবাই যে কাজটা করবেন, একটা হচ্ছে এসইও প্রপোজাল ফাইল তো রেডি করবেন, ফাইলটা গ্রুপে আপলোড করবেন। এখানে পিডিএফে আপলোড করা দরকার নেই, আমাকে ওয়ার্ডেই দেন। সো আমাকে হচ্ছে কি ওয়ার্ড ফাইলটা আপলোড করবেন, একই সাথে আপনারা ইমেইলের বডিতে কি লিখছেন সেটার একটা স্ক্রিনশট আপলোড করবেন। সেটার একটা স্ক্রিনশট লাইক হচ্ছে আপনি নোটপ্যাডে লিখলেন যে সাবজেক্ট এইটা, তারপরে বডিতে যা যা লিখছেন জাস্ট ওই কথাটুকু স্ক্রিনশট নিয়ে গ্রুপে আপলোড করে দিবেন, ঠিক আছে? না, হ্যাঁ হ্যাঁ। সো আমি শুধু দেখবো যে আপনার ইমেইলের লেখার ফরম্যাট ঠিক আছে কিনা, আপনার ফাইলটা ঠিক আছে কিনা, এই দুইটা জিনিস আমি রিভিউ করব। সো একটা হচ্ছে ইমেইলের বডিতে কি লিখছেন সাবজেক্ট সহ, আরেকটা হলো প্রপোজাল ফাইল আমাকে আগে দেখাই নেবেন। প্রপোজাল ফাইল হচ্ছে ওয়ার্ড ফাইলে দিব। হুম হুম, হ্যাঁ ঠিক আছে। ইমেলটা কত ওয়ার্ডের হলে ভালো হয়? লিখতে সুন্দর হয়, অনেক আছে অনেক লেন্দি হয়, না, খুব বেশি লেন্দি করা দরকার নেই, আপনি এটাকে 3 থেকে 4টা প্যারার মধ্যে শেষ করে দেন, আর এক একটা প্যারাতে চেষ্টা করবেন 3 থেকে 4 লাইনের বেশি যেন না যায়। দেখতে প্রফেশনাল। হুম হুম, আপনি যেটা দিচ্ছেন এখানে কিছু কম পরিমাণে লেখা আছে, বাট যেগুলো দেখেন অনেক লেখা, এগুলো পড়বে তো লেখা ছোট হয়। পরে এটা হচ্ছে গিয়ে যার যার আর কি বিষয়, হ্যাঁ। সো এটা খুব একটা প্রবলেম নেই, আপনি চাইলে লেন্দি লেখাটা দিতে পারেন বা এটাও আপনি দিতে পারেন, প্রবলেম নেই। মেইলের বডিটা স্ক্রিনশট দিয়ে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে।